তোমাদের হচ্ছে এখানে তোমাকে এই ডেটা দেওয়া আছে, এই ডেটা গুলো থেকে তোমাকে ইয়ে করতে হবে আর কি। ইন্টারেস্টিং একটা এক্সাম্পল তোমরা ট্রাই করবা, বা তোমাদেরকে দেওয়া হবে। আর এখানে তোমার হচ্ছে ডিসিশন ভেরিয়েবল আইডেন্টিফাই করতে হবে তোমাদের এখানে। তারপরে তোমাদের হচ্ছে অবজেক্টিভ ফাংশনটা কি, অবজেক্টিভ ফাংশনটা কি হবে এই জায়গায়। মানে এখানে ইলেকশনে তুমি হচ্ছে ইয়া পড়বা আর কি, ফান্ডিং। হ্যাঁ, তুমি হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করবা, ফান্ডিং ইয়ে করবা। তো এই ফান্ডিং এর কারণে তোমার কোন জায়গায় কেমন ভোট পাইতে পারো, ইলেকটোরাল ভোট। হ্যাঁ, ইলেকটোরাল ভোট আর কি এটা। ইলেকটোরাল ভোট কিভাবে পাবা, এবং এখানে লিমিটেশন দেওয়া আছে, কিছু কনস্ট্যান্ট দেওয়া আছে যে তোমাকে উম, তুমি কতটুকু ফাইন্যান্সিয়াল ইউনিট ইয়ে করবা, কতটুকু ফাইন্যান্সিয়াল ইউনিট তুমি ব্যবহার করতে পারবা না। তারপরে কোন জায়গায় কতটুকু ইনভেস্টমেন্ট করতে পারবা। তারপরে তুমি 25%-এর বেশি ইনভেস্টমেন্ট করতে পারবা না, এরকম যে লিমিটেশন গুলো এখানে লেখা আছে আর কি। বইও দেখবা যে লিমিটেশন গুলো বলা আছে। যে তোমার আহ, তারপরে তোমাকে ওল্ড ওল্ড হ্যাঁ, ওল্ড পার্সন কতজন হতে হবে, কিছু লিমিটেশন দেওয়া আছে। তো ওগুলো ইয়ে করে তোমরা হচ্ছে এটা ট্রাই করবা। ঠিক আছে। তো আহ, তো এটা আরেকভাবে সলিউশন করা আছে। তো এটাও লিনিয়ার প্রোগ্রামিং এর একটা বিষয়। লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে এটা সলভ করা হয়েছে। আরো কিছু অপটিমাইজেশন মডেল আছে, এগুলো মনে হয় তোমরা কয়েকটা দেখছো হয়তো। নন লিনিয়ার প্রোগ্রামিং, নেটওয়ার্ক মডেল, লিনিয়ার ইন্টিজার প্রোগ্রামিং, ইনভেন্টরি মডেল দেখছো, ট্রান্সপোর্টেশন, গোল প্রোগ্রামিং, ডাইনামিক প্রোগ্রামিং, অ্যাসাইনমেন্ট। ম্যানেজমেন্ট সায়েন্স হতে এখানে তোমরা ম্যানেজমেন্ট সায়েন্স কোর্স করার সময় হয়তো তোমরা এখানে কিছু জিনিস দেখছো আর কি। তো মাল্টিপল গোল মানে কি? মাল্টিপল গোল হচ্ছে তুমি যখন ডিসিশন সিচুয়েশনে একটা ডিসিশন নিবা, তখন দেখবা যে যে অল্টারনেটিভ গুলোর মধ্যে তুমি ইভালুয়েশন নিবা, অল্টারনেটিভ গুলোর মধ্যে ইভালুয়েশন করবা, তখন তোমার গোল একটা থাকবে না, অনেকগুলো গোল থাকবে। ঠিক আছে, অনেকগুলো গোল গোল থাকবে। সেই গোল থেকে তোমাকে তোমাকে কি করতে হবে, মাল্টিপল গোল চিন্তা করে তোমাকে কাজ করতে হবে আর কি। ঠিক আছে, যেমন ধরো ইনভেস্টমেন্ট ডিসিশন নিবা, ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার সময় তুমি তোমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখবা, লিকুইডিটি দেখবা, সেফটি দেখবা। তখন সেটাকে কি বলা হবে, মাল্টিপল গোল সিচুয়েশন। তো ম্যানেজারিয়াল প্রবলেমে দেখবা, ম্যানেজারিয়াল প্রবলেমে তুমি বিভিন্ন সময় তোমাকে উম, ইয়ে করতে হবে আর কি, মাল্টিপল গোল চিন্তা করতে হবে। মাল্টিপল গোল ইয়ে করার জন্য তোমার হচ্ছে যে গোল প্রোগ্রামিং, এটা মনে হয় তোমরা ম্যানেজমেন্ট সায়েন্স মনে হয় পড়ছো নাকি, মেবি আর কি। ঠিক আছে। মাল্টিপল গোল থাকলে কিছু ডিফিকাল্টি তৈরি হয়, সেগুলো এখানে বলা আছে। যে ডাইনামিক্স, তারপরে সিঙ্গেল অর্গানাইজেশনাল গোল অ্যাটেম্প করা ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে তোমাদের হচ্ছে কিছু প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স এর কিছু বিষয় এখানে দেখানো হবে, যেমন এই যে বডি অ্যানালিসিস, গোল সিকিং। ঠিক আছে, এগুলো যদি আমরা দেখছি, তো এগুলো তোমাদের বলা হবে এখন। তো এগুলো হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স এর কিছু টেকনিক, অপারেশন রিসার্চ বা ম্যানেজমেন্ট সায়েন্সের কিছু টেকনিক আর কি। তো সেন্সিটিভিটি অ্যানালাইসিস কি? সেন্সিটিভিটি অ্যানালাইসিস হচ্ছে ইম্প্যাক্ট প্রসেস অফ অ্যাসেসিং দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জ ইন ইনপুট অন আউটপুট। ইনপুট চেঞ্জ করার ফলে আউটপুটের কি চেঞ্জ হয় সেটা অ্যাসেস করা, সেটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। সেন্সিটিভিটি অ্যানালাইসিস এর কিছু বেনিফিট দেওয়া আছে, যে তোমার এলিমিনেট ভেরিয়েবল রিফাইন্স মডেল টু এলিমিনেট টু লার্জ সেন্সিটিভিটিস।
ঠিক আছে? অথবা তুমি যদি বলো যে ডিসিশন ভেরিয়েবল চেঞ্জ করার ফলে রেজাল্ট ভেরিয়েবলের উপরে কি চেঞ্জ করতেছে, বা ডিসিশন ভেরিয়েবল চেঞ্জ করার ফলে আউটকাম ভেরিয়েবলের উপরে কি ইম্প্যাক্ট করতেছে। কেউ কিছু বলতে চাও? হোয়াট অ্যানালাইসিস, হোয়াট আমরা কি করছি মনে আছে? হোয়াট আমরা কি করছিলাম মনে আছে নাকি? জি স্যার। কি করা হয়েছিল? অ্যানালাইসিস মানে হলো, যদি একটা ইনপুট চেঞ্জ করা হয় তাহলে এর ফল এর এর ফলে রেজাল্টে কি পরিবর্তন হবে। যদি যদি করি তাহলে কি হবে? যেমন আমরা কি করছিলাম, আমরা যদি প্রাইস চেঞ্জ করি তাহলে আমাদের ইনপুট আউটপুট সরি, আমাদের প্রফিট যদি আমরা প্রাইস যদি চেঞ্জ করি তাহলে আমাদের প্রফিট রেভিনিউ এবং আর একটা কি যেন ছিল, ওটা আমাদের কত চেঞ্জ হবে যদি চেঞ্জ করি। ইনভেন্টরি ইনভেন্টরি ক্যারিং কস্ট যদি 10% বাড়ানো হয় তাহলে এটার জন্য খরচ কত হবে। তোমার অ্যাডভার্টাইজমেন্ট বাজেট যদি 5% বাড়ানো হয় তাহলে মার্কেট শেয়ার কতটুকু বাড়বে। তো এই ধরনের তুমি কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য তোমার হোয়াট ইফ অ্যানালাইসিস ব্যবহার করা হয়ে থাকে। আর তুমি এখানে বইয়ে দেখবে একটা এক্সাম্পল দেওয়া আছে। তোমার এখন ইনিশিয়াল সেল হচ্ছে 100 টাকা, গ্রোথ হচ্ছে 3% এবং অ্যানুয়াল প্রফিট হচ্ছে $127। এখন ইনিশিয়াল সেল তুমি যদি $120 করো তাহলে তোমার গ্রোথ রেট বাড়বে 5%। মানে এখন যদি তুমি গ্রোথ সেল যদি 120 করো, গ্রোথ রেট যদি 4% করো তাহলে নতুন প্রফিট হবে $182। সো হোয়াট ইভ এক্সেল আমরা কি করতে পারি, এক্সেল হচ্ছে ইনপুট চেঞ্জ করে আমরা কি করছিলাম, ইনপুট চেঞ্জ করে দিচ্ছি, এক্সেল আমাদেরকে নিউ রেজাল্ট গুলো আমাদেরকে বের করে দিচ্ছে। ঠিক আছে? তো এই হোয়াট ইভ অ্যানালাইসিস এর সুবিধা হচ্ছে এটাতে তোমার ফাস্ট ডিসিশন নেওয়া যায়। তারপরে এটা বিভিন্ন সিনারিও টেস্ট করা যায়। ম্যানেজার মানে এখানে প্রোগ্রামিং এর কোনো ব্যাপার নেই, প্রোগ্রামিং ছাড়া তুমি করো। তার মানে ইনপুট চেঞ্জ করো, রেজাল্ট কি হয় সেটা দেখা, এটাকে বলা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস। গোল সিকিংটা কি? গোল সিকিং করানো হয়েছে। গোল সিকিং আমরা প্রথমে কি ঠিক করি, গোল ঠিক করি, তাই না? তারপরে আমরা আমরা কি করি, কোন ইনপুট দিলে ওই টার্গেটটা পাওয়া যাবে। আমাদের গোল কি ছিল গোল সিকিং এ? ব্রেক ইভেনে যাইতে চাইলে আমাদের ইনপুট কি হইতে হবে, আমাদের প্রোডাকশন কত করতে হবে, সেটা আমরা করছিলাম। হোয়াট ইফ অ্যানালাইসিস হচ্ছে উল্টাটা। তাহলে হোয়াট ইফ অ্যানালাইসিস আমরা কি করি, ইনপুট চেঞ্জ করি আর রেজাল্ট দেখি। গোল সিকিং আমরা আগে রেজাল্ট ঠিক করি তারপরে ইনপুট বের করি। লাইক তুমি যদি তোমার অর্গানাইজেশনের গ্রোথ 50% চাও তাহলে তোমার R&D বাজেট কত বাড়াতে হবে। অথবা ধরো তুমি হসপিটালের কথা চিন্তা করো, তুমি রোগীর ওয়েটিং টাইম তুমি 10 মিনিটস এর কমে নিচে নিয়ে আসতে চাচ্ছ, এখন কতজন তোমার নার্স দরকার। তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে ওটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করছো, এখানে তোমার এনপিভি, হ্যাঁ এনপিভি 0 করতে চাও, মানে এনপিভি তুমি ব্রেক ইভেন টাইপ করতে চাও। এখন তোমার ইন্টারেস্ট রেট কত
কত হলে এটা তুমি করতে পারবা, তো এটা জানো না আর কি। তো তুমি কি করবা, গোল সিকিং এ এনপিভিটাকে 0 করে দেবা। হ্যাঁ, এনপিভি আমাদের হচ্ছে যে 3টা সেল ছিল, 3টা সেলের এনপিভিতে আমাদের প্রথমটাতে সেট সেলে এনপিভি দিয়ে 2 ভ্যালুতে 0 দিয়ে, এবং আমাদের হচ্ছে চেঞ্জিং সেল ইন্টারেস্ট রেট আমরা সিলেক্ট করে দিলে আমাদের হয়ে যাবে। আর আমরা যেটা করছিলাম ব্রেক ইভেন দিয়ে, আমরা হচ্ছে কি করছিলাম যে ব্রেক ইভেন পেতে চাইলে আমাদের কতটুকু প্রোডাকশন করতে হবে। তাহলে হোয়াট এভার অ্যানালাইসিসে আমরা কি দেই, ইনপুট দেই। আর ব্রেক ইভেনে আমরা কি, গোল সিকিং আমরা কি দেই, আউটপুট দেই। আর আমরা হচ্ছে কি বের করি, হোয়াট এভার অ্যানালাইসিসের মাধ্যমে রেজাল্ট বের করি, আর গোল সিকিং এর মাধ্যমে আমরা ইনপুটটা বের করি। হোয়াট এভার অ্যানালাইসিস হচ্ছে ফরওয়ার্ড, আর তোমার গোল সিকিংটা হচ্ছে ব্যাকওয়ার্ড। ঠিক আছে, বুঝতে পারছো? যেখানে যেটা বললাম যে তোমার হোয়াট এভার অ্যানালাইসিস করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে তোমার দেখানো হয়েছে সিনারিও গুলা, তো এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, দেখতে পারো। আর এটা হচ্ছে যে গোল সেকিং, এনপিভি 0 করতে হবে, 0 করতে গিয়ে তোমার ইন্টারেস্ট রেট কি হতে হবে সেটার একটা গোল সেকিং এক্সাম্পল দেওয়া আছে। কোনো কোশ্চেন আছে? Okay, এখন আমরা দেখবো ডিসিশন অ্যানালাইসিস উইথ ডিসিশন ট্রি এন্ড ডিসিশন টেবিল। সো ডিসিশন, যে ধরনের ডিসিশন সিচুয়েশনে তোমার নাম্বার অফ অলরেডি কম থাকে, সেগুলোকে ডিসিশন অ্যানালাইসিসের মাধ্যমে মডেলিং করা হয়। সো এখানে তোমার যেটা লাগবে, এই অ্যাপ্রোচে কাজ করতে চাইলে তোমার হচ্ছে একটা অল্টারনেটিভ লাগবে। সে অল্টারনেটিভের ফোরকাস্টেড কন্ট্রিবিউশন কি হতে পারে গোলটা অ্যাচিভ করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে যে কন্ট্রিবিউশনটা পাবা সেটার প্রবাবিলিটি কত। দেন এই ইনফরমেশন গুলো যদি থাকে, তুমি তাহলে বেস্ট অল্টারনেটিভটা ইভালুয়েট করতে পারবো। সো সিঙ্গেল গোল সিচুয়েশন গুলো ডিসিশন টেবিল, ডিসিশন ট্রির মাধ্যমে করা হয়। মাল্টিপল গোল যেগুলো থাকে সেগুলোর জন্য আলাদা টেকনিক আছে, যেমন সো একটা ডিসিশন টেবিলের মাধ্যমে কিভাবে ডিসিশন নেওয়া যায় সেটা আমরা একটু দেখবো। ডিসিশন টেবিলটা কি, ডিসিশন সিচুয়েশনের টেবুলার রিপ্রেজেন্টেশন বা অল্টারনেটিভ গুলো। সো আমাদের এক্সাম্পল কি বলা আছে, ইনভেস্টমেন্ট করা হবে। কোন কোন অপশনে, বন্ড, স্টক এন্ড সার্টিফিকেট অফ ডিপোজিট। গোল কি, গোল হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য ইয়েল্ড আফটার 1 ইয়ার। ম্যাক্সিমাইজ দ্য ইয়েল্ড আফটার 1 ইয়ার। ইয়েল্ড মানে কি, ইয়েল্ড মানে কি? এখানে ইয়েল্ড yield মানে মানে হচ্ছে বন্ড হতে প্রাপ্তি। বন্ডতা প্রাপ্তি। তুমি যে সুদ পাবা, সুদের রেট, ঠিক আছে, আর্নিং বা ইন্টারেস্ট রেট, ইনকাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটাকে তোমার কি করতে হবে, যে তুমি সুদ পাবা সে সুদটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। কোনটাতে ইনভেস্টমেন্ট করলে তোমার তুমি ম্যাক্সিমাইজড ইয়েল্ড পাবা। এবং ইয়েল্ডটা ডিপেন্ড করে কিসের উপরে, 3টা স্ট্যাটাসের উপরে। সেগুলো কি কি, তোমার ইকোনমিক স্ট্যাটাস, বর্তমান ইকোনমির কি অবস্থা, যে ভালো, সলিড গ্রোথ, স্ট্যাগনেশন মানে স্থবির অবস্থা, ইনফ্লেশন মানে এখানে তোমার দামটা, জিনিসের দামটা অনেক বেশি। এরপরে তোমাকে কন্ট্রিবিউশন দেওয়া আছে, আমি যেটা বললাম যে সিচুয়েশনে ডিসিশন অল্টারনেটিভ গুলো কন্ট্রিবিউশন দেওয়া থাকবে। কন্ট্রিবিউশন কত, সলিড গ্রোথে ইয়েল 12, স্টক 15 টাইম 6.5, স্ট্যাগনেশনে বন্ড 6, এরকম করে প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা অল্টারনেটিভের কন্ট্রিবিউশন দেওয়া আছে। এখন এটাকে তুমি ডিসিশন ভেরিয়েবল, রেজাল্ট ভেরিয়েবল এবং
আনকন্ট্রোলেবল ভ্যারিয়েবল চিন্তা করে তোমাকে এরকম একটা টেবিল তৈরি করতে হবে। ইএল যেটা পাবা সেটা হচ্ছে তোমার মানে যেটা ইএল পাবা সেটা হচ্ছে রেজাল্ট ভ্যারিয়েবল, আর যে অল্টারনেটিভ গুলো আছে, সলিউশন গুলো, অপশন গুলো আছে সেগুলো হচ্ছে তোমার অল্টারনেটিভ বা ডিসিশন ভ্যারিয়েবল। যে এই যে অল্টারনেটিভ এগুলো হচ্ছে ডিসিশন ভ্যারিয়েবল, এবং স্টেট অফ নেচার আনকন্ট্রোলেবল ভ্যারিয়েবল অনুযায়ী তুমি কি করছো এগুলোর ডেটাগুলো বসায় দিচ্ছো এখান থেকে আর কি, যে 12, 15, 6.5, 12, 15, 6.5, ঠিক আছে, যে তোমার সলিড করতে তিনটা কন্ট্রিবিউশন যেভাবে দেখাও সেভাবে তোমাকে এখানে টেবুলার ইয়ে করতে হবে। সো আনকন্ট্রোলেবল ভেরিয়েবল কোনটা? স্টেট অফ ইকোনমি, কারণ এটা তোমার কন্ট্রোলে নেই, ডিসিশন মেকারের কন্ট্রোলে নেই, এটা গভর্নমেন্ট লেভেলের বিষয়। এবং গভর্নমেন্ট লেভেলে চিন্তা করলে এটা কিন্তু আবার গভর্নমেন্ট গভর্নমেন্টের জন্য এটা কন্ট্রোল করা কিন্তু হার্ড। এটা ইকোনমিক্স এর বিষয়। যাই হোক, আমরা এরপরে আমাদের ডিসিশন সিচুয়েশন গুলা দেখি। আমরা ডিসিশন সিচুয়েশন বলছিলাম কয় ধরনের: সার্টেনটি, আনসার্টেনটি, এবং আরেকটা হচ্ছে রিস্ক। সার্টেন সিচুয়েশন কি? তুমি জানো সলিড গ্রোথ হবে, এবং তুমি কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি কোনটাতে? 15তে, তো তুমি এখানে ইনভেস্টমেন্ট করবা। এখন আনসার্টেনটি ইয়ে করার জন্য দুটো অ্যাপ্রোচের কথা বলা আছে: অপটিমিস্টিক অ্যাপ্রোচ আর পেসিমিস্টিক অ্যাপ্রোচ। অপটিমিস্টিকে কি চিন্তা করা হয় যে বেস্ট পসিবল আউটকাম of each alternative will occur and then select the best of best. তার মানে কি? অল্টারনেটিভ তুমি যেটা চিন্তা করছো সেখানে বেস্ট পসিবল আউটকামটা তুমি পাবা, এবং তার মধ্যে থেকে যেটা বেস্ট সেটা তুমি সিলেক্ট করবা। তাহলে আমি অপটিমিস্ট, তাহলে আমি কি চিন্তা করব? এই সলিড, স্ট্যাগনেশন, ইনফ্লেশনের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা? যে আমি অপটিমিস্ট, সলিড গ্রোথই আসবে, আমি বেশ বেশ অপটিমিস্ট আমি। তাহলে যে তিনটা সিচুয়েশনের মধ্যে বেস্ট কোনটা আমাকে একটু বলো তো? সলিড গ্রোথ, স্ট্যাগনেশন, ইনফ্লেশন, এটার মধ্যে বেস্ট কোনটা? সলিড বেস্ট গ্রোথ। সলিড গ্রোথ হচ্ছে বেস্ট সিচুয়েশন। সলিড গ্রোথে এখন যে কন্ট্রিবিউশন গুলো দেওয়া আছে এটার মধ্যে ইয়া কোনটা, বেস্ট কোনটা? স্টকস। স্টকস। এখন আমরা যদি পেসিমিস্টিকের কথা চিন্তা করি, পেসিমিস্ট অ্যাপ্রোচ, তাহলে আমরা চিন্তা করব যে assume that worst possible outcome for each alternative will occur and select the best of this. তার মানে খারাপ জিনিসটাই ঘটবে, সবচেয়ে খারাপ জিনিসটাই ঘটবে, এবং এটার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট সেটা আমরা নিব। তাহলে আমাদের সবচেয়ে খারাপ কোনটা? সলিড গ্রোথ, স্ট্যাগনেশন, ইনফ্লেশনের মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? ইনফ্লেশন। ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশনের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? সিডিস। সিডি। তাহলে পেসিমিস্টিক অ্যাপ্রোচে আমরা হচ্ছে এটা ডিসিশন নেব। রিস্ক রিস্ক অ্যানালাইসিস করে যদি ডিসিশন নেই তাহলে আমাদের কি হবে? আমাদের প্রবাবিলিটি জানা থাকবে যে এটা ঘটার সম্ভাবনা কতটুকু। সলিড গ্রোথ হচ্ছে 50%, স্ট্যাগনেশন হচ্ছে 30%, ইনফ্লেশন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 20%। এখন আমরা কোনো কিছুর প্রবাবিলিটি এবং কন্ট্রিবিউশন যদি জানি তাহলে আমরা কি করব? কন্ট্রিবিউশনের সাথে প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে দিলে আমরা একটা ভ্যালু পাবো যেটাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু। সো 12-র সাথে 0.5 ফ্র্যাকশন ভ্যালু, ডেসিমাল ভ্যালুটা গুণ করতে হবে, ঠিক আছে। 0.5, 12 ইন্টু 0.5, 6 ইন্টু 0.3, 12 ইন্টু 0.5 প্লাস 6 ইন্টু 0.3 প্লাস 3 ইন্টু 0.2। সো দুই এটা করলে কত আসে? তো ক্যালকুলেটর বা তোমার
কত আসছে? একটু ক্যালকুলেটরে যোগ করে দেখো। 12 সাথে 0.5 প্লাস 3 সাথে 0.3 প্লাস 0.2 সাথে 0.3 গুণ করলে কত হয়? 8.4. ঠিক আছে, তাহলে এভাবে তোমাকে এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখন এক্সপেক্টেড ভ্যালুর মধ্যে সবচেয়ে যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে তোমার ডিসিশন। তুমি কিসে ইনভেস্টমেন্ট করবা? বন্ডে ইনভেস্টমেন্ট করবা রিস্ক অ্যানালাইসিস করে। মাল্টিপল গোল হতে পারে, মাল্টিপল গোল থেকে ডিসিশন নাও লাগতে পারে। তখন তোমার আলাদা সিচুয়েশন তৈরি হবে। দেখেন আমরা যে কন্ট্রিবিউশন ইয়ে করছি, এক্সপেক্টেড ভ্যালু প্লাস সেফটি দিয়ে লিকুইডিটি দিয়ে তোমাকে ডিসিশন নিতে হবে। সেভাবে তুমি ডিসিশন টেবিল ব্যবহার করে ডিসিশন নিতে পারো। ডিসিশন ট্রি আছে, ডিসিশন ট্রির মাধ্যমে ডিসিশন নেওয়া যায়। তো এটা সিম্পল একটা এখানে দেখানো হয়েছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রিলেশনশিপ মাল্টি ক্রাইটেরিয়া অ্যাপ্রোচ, এবং কিছু টুলের নাম দেওয়া আছে। এগুলোতে গেলে তোমরা হচ্ছে কিছু ডিসিশন ট্রির ব্যাপারে আরো কিছু জানতে পারবা। এখানে সফটওয়্যার প্লাস টুলের কথা বলা আছে। তো এটা একটা সিম্পল একটা ডিসিশন ট্রি দেখানো হয়েছে যে 1 আর 2। 1 হচ্ছে সূর্য কি সান আপ ওর সান, সূর্য উঠছে কি ওঠে নাই। তারপরে তোমাকে দেখতে হবে যে এটা কোন দিন। তো এরকম একটা ইয়ে দেওয়া আছে আর কি, যে সূর্য যদি না ওঠে, ঘুম ভেঙে দেখলো সূর্য ওঠে নাই, সকালের ক্লাস তো 9টায় 8টায়, তুমি তো হলে থাকো, তো 5 মিনিট আগে খেলে দৌড়ায় ক্লাসে আসবো। তো ঘুমানোর কি জায়গা থাকার কি দরকার, তো ঘুমাই গেল আর কি। তো যারা আবার হচ্ছে অনেক দূর থেকে আসে, সূর্য উঠুক আর না উঠুক কি করতে হয়, চলে আসতে হয় আর কি। তো এই আর কি। যদি আবার দেখো সূর্য ওঠার পরে চিন্তা করবো আজকে কি শনিবার, এটা হচ্ছে ওই যে ইয়ার স্টাইলে আর কি। রবি, শনি রবি ছুটি যেসব জায়গায় সেই পার্সপেক্টিভে চিন্তা করা হয়েছে। সিমুলেশন সিমুলেশন হচ্ছে যে তোমাদের কোর্স আছে এমবিএ তে সিমুলেশন সিস্টেম মডেলিং। তোমরা ওখানে অনেক কিছু জানবা সিমুলেশনের ব্যাপারে। তো সিমুলেশন হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ রিয়েলিটির একটা অ্যাপিয়ারেন্স তৈরি করা হয়। এখানে হোয়াট ইভ অ্যানালাইসিস করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়, হ্যাঁ, ডাইনামিক বিহেভিয়ার করার জন্য। সো যখন দ্য সিস্টেম ইজ টু কমপ্লেক্স ফর আদার ডিএসএস টেকনিক, তখন তোমার সিমুলেশন ব্যবহার করা হয়। তার একটা অর্গানাইজেশনের সিমুলেশন ব্যবহার করে তাদের প্রোডাকশন শিডিউলিং সিস্টেমটা ইয়ে করছে। তো এগুলো সিমিও মডেল, একটা সফটওয়্যার সিমুলেশন মডেল। এটা একটা ভালো একটা সফটওয়্যার। তো এটা তোমরা অ্যাপ্লিকেশন কেসটা দেখতে পারো। অ্যাপ্লিকেশন কেস গুলো যদি এমনি এমনি পড়ো, জাস্ট যদি একটু পড়ো তাহলে সময় থাকলে থিওরির সাথে দেখবা যে এটা ইয়া করতে পারতেছো, একটু রিলেট করতে পারতেছো। সো সিমুলেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যে এটা হচ্ছে তোমার রিয়েলিটিকে ইমিডিয়েট করে, দেন এক্সপেরিমেন্ট করা যায়। এগুলোকে ডেসক্রিপটিভ মডেল বলা হয়। অপটিমাইজ সলিউশন এখানে তুমি পাবা না। নিউমেরিক্যাল অপটিমাইজেশন যখন পাওয়া যায় না, তখন সিমুলেশন ব্যবহার করা হয়। সিমুলেশনে কিছু অ্যাডভান্টেজ দেওয়া আছে। ডিফারেন্ট অল্টারনেটিভ নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো। থিওরি ফেয়ারলি স্ট্রেট ফরওয়ার্ড, যে অপটিমাল সলিউশন তোমাকে দেয় না, প্রসেসটা একটু স্লো। সফটওয়্যার ব্যবহার করতে গেলে তোমার আসলে শিখতে হবে, না শিখলে আবার পারা যায় না আর কি। সিমুলেশন মেথডোলজি কিভাবে করা যায়, কিভাবে সিমুলেশন করা হয়, একটা প্রবলেম ডিফাইন করা হয়। এখানে হয়তো তোমাকে ডিসিশন ভেরিয়েবল, রেজাল্ট ভেরিয়েবল এগুলো চিন্তা করতে হবে। দেন তোমার মডেল ডেভেলপ করার পরে সেটাকে ভ্যালিডেট টেস্ট করতে হবে, এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে, যে হোয়াট ইফ অ্যানালাইসিস, ইনপুট চেঞ্জ করলে আউটপুটের কি চেঞ্জ হয়, কন্ডাক্ট এক্সপেরিমেন্ট, ইভ্যালুয়েট রেজাল্ট এন্ড ইমপ্লিমেন্ট দ্য সলিউশন। তো তোমরা যখন এমবিএতে সিমুলেশন পড়বা তখন দেখবা যে সিমুলেশনের টাইপস তোমাদের পড়ানো হচ্ছে। প্রবাবিলিস্টিক সিমুলেশন, হ্যাঁ, প্রবাবিলিস্টিক সিমুলেশনে কি থাকে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ব্যবহার করা হয়। আর ডিটারমিনিস্টিক সিমুলেশনে
সবকিছু ফিক্স থাকে, কোনো র্যান্ডমনেস নাই। হ্যাঁ, আর প্রবাবিলিস্টিকে আনসার্টেন সিচুয়েশন থাকে, স্টকেস্টিক সিমুলেশনে বলা হয়। টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে যেটা সময়ের সাথে তোমার চেঞ্জ হয়, যে ধরো ব্যাংকের কাস্টমার যে লাইনে দাঁড়ায় আছে সেটা তোমার বাড়ে বা কমে, টাইম ডিপেন্ডেন্ট। টাইম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সময় এখানে ইম্পর্টেন্ট না, এটা আমরা তো দেখছিলাম লোন ক্যালকুলেশন, মন্টে কার্লো সিমুলেশন, এখানে তোমার র্যান্ডম ভ্যালু জেনারেট করে রেজাল্ট বের করা হয়। ডিসক্রিট ইভেন্ট আর কন্টিনিউয়াস সিমুলেশন মধ্যে মানে সিস্টেমের চেঞ্জ হয় স্পেসিফিক ইভেন্টে, কাস্টমার আসে, কিউ চেঞ্জ হয়, সার্ভিস সার্ভিস শেষ হয়ে গেলে সিস্টেমও চেঞ্জ হয়ে যায়। কন্টিনিউয়াস সিমুলেশন হচ্ছে চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, যেমন টেম্পারেচার চেঞ্জ, এরকম আর। ভিজুয়াল সিমুলেশন, অবজেক্ট ওরিয়েন্টেড সিমুলেশন আছে, গ্রাফিক্স অ্যানিমেশন দিয়ে ভিজুয়াল সিমুলেশন দেখানো হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেডে তোমার অবজেক্ট, কাস্টমার অবজেক্ট, সার্ভার অবজেক্ট, হ্যাঁ, প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব বিহেভিয়ার থাকে, অবজেক্ট বেসড মডেল আর কি। আর একটা সিমুলেশনের কথা বলা আছে, ভিজুয়াল ইন্টারেক্টিভ সিমুলেশন। এটা হচ্ছে একটা সিমুলেশনের সিস্টেম যেখানে কি থাকে, ভিজুয়াল থাকে, গ্রাফিক্স থাকে, অ্যানিমেশন থাকে, আর একটা হচ্ছে ইন্টারেক্টিভ, ইউজারের কন্ট্রোল থাকে, ভিজুয়ালও থাকে, ইউজারের কন্ট্রোলও থাকে। মানে এখানে সিমুলেশন, তুমি শুধু সিমুলেশন দেখবা না, তুমি নিজে ইনপুট চেঞ্জ করে এটার সাথে সাথে রেজাল্টও দেখতে পারবা আর কি। সাপ্লাই চেনে ব্যবহার করা হয়, হসপিটাল সিমুলেশনে, ব্যাংকে ব্যবহার করা হয়। তার মানে ভিজুয়াল ভিজুয়াল ভিআইএস টা কি, ভিআইএস হচ্ছে সিমুলেশন, অ্যানিমেশন এবং ইউজার কন্ট্রোল। সিমুলেশনের ভেরিয়াস সফটওয়্যার আছে, সেভারাল সফটওয়্যার আছে, তো ভেরিয়াস টাইপস অফ সফটওয়্যার এখানে আছে, যেগুলো তোমরা হয়তো শিখবা সিমুলেশন কোর্সে। এবং তোমাদের বইয়ে দেখবে এগুলোর ওয়েবসাইট দেওয়া আছে। হ্যাঁ, ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট গুলোতে গেলেও তোমরা সফটওয়্যার গুলোর নাম জানতে পারবা। যে সিমিও মডেল, সিমিও সফটওয়্যারের একটা, সিমিও সফটওয়্যার, হ্যাঁ, এটা তোমার সিমুলেশন মডেল তৈরি করা যায় রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমের, মানে ভার্চুয়ালি সিমুলেট করা যায়। মানে তুমি কোনো কিছু বানানোর আগে ধরো কি করলা, প্রোডাকশন লাইনটা বানানোর আগে সিমিও মডেল দিয়ে বানাইলা, সিমিওতে মডেল করে বানাইলা এবং টেস্ট করলা। মানে আগে থেকে তুমি টেস্ট করে দেখলে এখানে কি কি হতে পারে, কি সমস্যা হতে পারে, কিভাবে ইমপ্রুভ করা যায়। তো এটা একটা সফটওয়্যার, ভালো সফটওয়্যার। তোমরা এখানে ভিএআইএস মানে ভিজুয়াল ভার্চুয়াল সিমুলেশন করতে পারবা, মানে ভার্চুয়ালি রিয়েল সিস্টেমের ভার্চুয়াল ইয়ে তৈরি করতে পারবা আর কি, মডেল তৈরি করতে পারবা। সেটার একটা ইয়ে দেওয়া আছে, স্ক্রিনশট দেওয়া আছে, অ্যাপ্লিকেশন কেস যেটা ব্যবহার করছে এটার ইয়ে দেওয়া আছে। তো তোমাদের কিছু প্র্যাকটিক্যাল টাস্ক দেখানো হবে। তো মেশিন লার্নিং এরও ছোট একটা কাজ তোমাদের দেখানো হবে, ঠিক আছে?
যদি কোনো প্রবলেম না থাকে তোমাদের মেশিন লার্নিং এর কাজটা দেখানো হবে আর কি। আজকে ক্যাম্পাসে ক্লাস হয়েছে? জি স্যার, কয়টা ক্লাস হয়েছে? 2টা। দুইটাই হয়েছে। দেখো আমাদের লিনিয়ার অপশন করে, সো এটা হচ্ছে একটা প্রোডাক্ট মিক্স, মানে প্রোডাক্ট মিক্স করে আর কি প্রোডাকশন করে। যেটা কি দেওয়া আছে, কি কি প্রোডাকশন করে, নাপা, অ্যান্টিসিড, সিভিট, এগুলা। এখন তোমাকে ডিসিশন নিতে হবে কি। তোমার জন্য ডিসিশন হচ্ছে তোমার জন্য এটা থেকে ডিসিশন নিতে হবে। ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ each product to produce during a month to maximize your profit. So তুমি কি পরিমাণে প্রত্যেকটা প্রোডাক্ট প্রডিউস করলে তোমার কি হবে, তোমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়, সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে। এবং কিভাবে ডিসিশন নিবা? সলভার ব্যবহার করবো আমরা, সলভার। সলভার ব্যবহার করে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা সলভ করব। তো এটা কেন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সেটা আমরা বলতেছি যে লেবার, লেবার লাগবে। লেবার লাগবে প্রত্যেকটার জন্য। লেবারের অ্যামাউন্ট দেওয়া আছে আওয়ার হিসাবে। র ম্যাটেরিয়াল লাগবে, তারপরে ইউনিট প্রাইস দেওয়া আছে কতটা, কোন প্রোডাক্টের জন্য কত প্রাইস, কতটুকু সেলিং প্রাইস আর কি, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে, এবং ইউনিট কস্ট পার ইউনিট দেওয়া আছে। ইউনিট কস্ট, ইউনিট কস্ট দেওয়া আছে আর কি, ঠিক আছে? পার ইউনিটের কস্ট দেওয়া আছে। এবং তোমার হচ্ছে একটা ডিমান্ড দেওয়া আছে যে মান্থলি এত ডিমান্ড তোমার থাকে। এবং তোমার জন্য কি দেওয়া আছে, লিমিটেশন দেওয়া আছে। লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে তুমি 4500 আওয়ারের বেশি কি করতে পারবা না, লেবার ইউজ করতে পারবা না। র মেটেরিয়াল কত ইউনিট প্রোডাকশন করতে পারবো না, র মেটেরিয়াল কতটুকু ব্যবহার করতে পারবো না, 1600 বেশি ব্যবহার করতে পারবো না। সো এগুলো হচ্ছে কি তোমার জন্য কনস্ট্যান্ট। সো তোমাকে কনস্ট্যান্ট, আরেকটা কনস্ট্যান্ট দেওয়া আছে যে ইউ ক্যান নট প্রডিউস মোর দ্যান ডিমান্ড, ইউ ক্যান নট প্রডিউস মোর দ্যান ডিমান্ড। সো তোমার ডিমান্ড যতটুকু তার চেয়ে বেশি প্রোডাকশন করতে পারবো না, 960টার বেশি প্রোডাকশন করতে পারবো না, নাপা প্রোডাকশন করতে পারবো না, ঠিক আছে? So এখন আমাকে বলো এখানে ডিসিশন ভেরিয়েবল কোনটা?
আমাদের ডিসিশন ভেরিয়েবল কোনটা এখানে? হ্যালো, 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 হ্যালো। এই সিচুয়েশনে আমাদের ডিসিশন ভেরিয়েবল কোনটা? স্যার প্রোডাক্ট গুলো হইতে পারে নাপা, লেমক্স, হতে পারে এগুলোর যে আবার কোনো কেমন কথা? মানে স্যার এগুলাই আর কি। প্রোডাকশন অ্যামাউন্ট, কোন প্রোডাক্ট কোন ওষুধ কতটুকু প্রডিউস করবা, ওই ডিসিশনটা তো তোমার জন্য ডিসিশন ভেরিয়েবল। অবজেক্টিভ ফাংশন কোনটা? ওর অবজেক্টিভ কি? প্রফিট ম্যাক্সিমাইজ। প্রফিট ম্যাক্সিমাইজ করা। তারপরে তোমার লিমিটেশন দেওয়া আছে এখানে কোনো? জি স্যার, কনস্ট্যান্ট দেওয়া রিসোর্স আছে? র মেটেরিয়াল। র মেটেরিয়াল রিসোর্স দেওয়া আছে, ডিমান্ডের বেশি প্রোডাকশন করা যাবে না। সো লিনিয়ার প্রোগ্রামিং এ কি কি থাকে? লিনিয়ার প্রোগ্রামিং এ তোমার ডিসিশন ভেরিয়েবল থাকবে, তারপরে এটা হচ্ছে একটা প্রোডাক্ট মিক্সের প্রবলেম, তারপরে এখানে রিসোর্স লিমিটেশন দেওয়া আছে, ক্যাপাসিটি দেওয়া আছে। সো এটা এর জন্য একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এখন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা কিভাবে সলভ করব? এরকম ভাবে আমাদের একটা মডেল তৈরি করতে হবে যে প্রফিটের জন্য আমাদের একটা ডেটা লাগবে এবং আমাদের লেবার কতটুকু ইউজ করছে সেটার জন্য আমাদের এরকম একটা ডেটা এক্সট্রা কাজ করতে হবে আর কি। এখন আমরা এই জিনিসটা করবো আর কি। আমরা এই যে আমাদের এটা হচ্ছে ডেটা, আমাদের জন্য আলাদা একটা সেল করতে হবে, ঠিক আছে? আলাদা একটা সেল করতে হবে প্রোডাকশন অ্যামাউন্ট দেখানোর জন্য। এখানে আমাদের কোনো প্রোডাকশন নাই, এটা আলাদা করে আমাদের ডেটাতে এই সেলটা আমরা তৈরি করলাম। আমাদের ডেটাতে আর কি ছিল? আমাদের ডেটাতে ইউনিট প্রফিট কন্ট্রিবিউশনটা দেওয়া ছিল না। আমাদের আর একটা সেল তৈরি করতে হবে, সেটা কি? ইউনিট প্রফিট কন্ট্রিবিউশন। মানে আমরা একটা কাজটা সহজ করার জন্য এটা করবো আর কি। ইউনিট প্রফিট কন্ট্রিবিউশন মানে কি? ইউনিট প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ করা। তাহলে আমরা এই পার ইউনিটের প্রফিট কন্ট্রিবিউশনটা জানতে পারবো। এই জিনিসটা আমাদের এখানে করতে হয়েছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। সো এখন আমরা কি করব? এখন আমাদের আমাদের যেহেতু কোশ্চেনে বলা আছে প্রফিট বের করতে হবে। সো প্রফিটের জন্য আমরা একটা সেল করব এবং সেটা আমরা প্রফিটটা কিভাবে বের করব? প্রফিটটা বের করব হচ্ছে প্রোডাক্ট অ্যামাউন্টের সাথে ইউনিট প্রফিট কন্ট্রিবিউশন গুণ দিব। তাহলে আমরা কি পাবো? প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি এখানে ধরো আমরা যদি 100 ইউনিট প্রোডাকশন করি তাহলে আমাদের কি আসবে? এখানে আমাদের নাপার প্রফিট কত আসবে? 100 গুণ 6 কত হয়? $600। $600 তোমার হচ্ছে প্রফিট। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেই কাজটা ইজিলি করার জন্য এক্সেল এর একটা ফাংশন আছে যেটাকে বলা হয় সাম প্রোডাক্ট করে অ্যারে টু অ্যারে মাল্টিপ্লাই করে একটা সামেশন পাওয়া যায়। ইকুয়াল লিখে সাম প্রোডাক্ট তোমাকে ক্লিক করতে হবে, দেন তোমাকে প্রোডাক্ট অ্যামাউন্টটা তোমাকে সিলেক্ট করতে হবে এবং কমা দিয়ে আরেকটা অ্যারে কি? প্রফিট কন্ট্রিবিউশনটা। সো এভাবে করলে তোমার একটা হচ্ছে প্রফিট পেয়ে যাবে, যেহেতু কোনো প্রোডাকশন করা হয় না, সো প্রফিট 0। কারণ আমাদের অ্যাভেলেবল দাওয়াত ছিল লেবার 4000 আর ইয়েটা হচ্ছে 1600। এখন আমাদের কি দাওয়াত ছিল যে আমাদের লেবার যতটুকু ইউজ করব সেটা কি হবে না, 4500 আওয়ারের বেশি হবে না, এবং র মেটেরিয়াল 1600 বেশি হবে না। So আমরা তাহলে কতটুকু ম্যাটেরিয়াল ব্যবহার করলাম সেটা আমাদের বের করতে হবে, তাই না? ম্যাটেরিয়াল ব্যবহার করার জন্য আমরা কি করব? প্রত্যেকটার জন্য লেবার আওয়ার যেটা দেওয়া আছে সেটা প্রোডাক্ট অ্যামাউন্টের সাথে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমরা কি পাবো?
যতগুলো প্রোডাকশন করলাম ততগুলো প্রোডাকশনের লেবার কতখানি লাগছে সেটা আমরা বের করতে পারবো। সেখানে আমাদের একই কাজই করতে হবে। So, আমরা এখানে কি করলাম, সাম প্রোডাক্ট আবার ব্যবহার করব আমরা একসাথে গুণ করার জন্য। সাম প্রোডাক্ট আমরা প্রোডাক্ট মেট এটা করলাম, কমা দিয়ে কি করব, লেবার। আচ্ছা, এখন যদি আমরা র ম্যাটেরিয়াল ইউজ কত হয়েছে যদি বের করতে চাই, কিভাবে বের করব বলো তো? র ম্যাটেরিয়াল ইউজড যদি আমরা বের করতে চাই, কতটুকু র ম্যাটেরিয়াল ব্যবহার করলাম সেটা কিভাবে বের করব? হ্যালো 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 স্যার র ম্যাটেরিয়ালের সাথে প্রোডাক্ট কোয়ান্টিটি গুণ করে অ্যারে টু অ্যারে গুণ করতে হবে। প্রোডাক্ট মেটের সাথে র ম্যাটেরিয়াল অ্যারে গুণ দিতে হবে। ঠিক আছে, সাম প্রোডাক্ট ব্যবহার করবা, সাম প্রোডাক্ট করে এটা সিলেক্ট করবা, দেন হচ্ছে এটা সিলেক্ট করবা। সো এটা হচ্ছে আমাদের ফুল মডেল আমরা তৈরি করলাম। এখন এই মডেল থেকে আমরা হচ্ছে কি করবো, এক্সেলের মাধ্যমে এটা আমরা সলভ করব। এই জিনিসটা একটু লিখে রাখো, কোথা থেকে এটা নিয়ে আসতেছি। ফাইলে যাবা, ফাইলে যাওয়ার পরে মোড়ে যাবা, মোড়ে যাওয়ার পরে অপশনে যাবা। তুমি এখন কোন ভার্সন ব্যবহার করতেছো সেই অনুযায়ী তোমাকে অপশনটা খুঁজে বের করতে হবে। এক্সেলের কোন ভার্সন ব্যবহার করতেছো আর কি। সো অপশনে ক্লিক করবা, অ্যাড-ইনে যাবা, দেন তুমি হচ্ছে নিচে দেখবা যে এক্সেল অ্যাড-ইন আছে, এটাতে গোতে ক্লিক করবা। গোতে ক্লিক করার পরে এই যে সলভার অ্যাড-ইনটা চেক করে ওকে দিবা। ঠিক আছে, আমার ইয়ে করা আছে, ইনস্টল করা আছে, এই জন্য এটা আমি আর ওকে দিলাম না। দেন তুমি কোথায় যাবা, তুমি যাবা হচ্ছে ডেটা ট্যাবে। এই যে এখানে সলভারটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। সলভারটাতে ক্লিক করবা, দেন তোমার সেট অবজেক্টিভে তুমি কি করবা, তোমার তোমার হচ্ছে রেজাল্ট ভেরিয়েবল বা অবজেক্টিভ ফাংশনের যে ইয়াটা থাকবে সেটা সিলেক্ট করে দেবা। সো আমাদের অবজেক্টিভ কোনটা, প্রফিট। এবং আমরা প্রফিটকে কি চাই, ম্যাক্সিমাইজ নাকি মিনিমাইজ? ম্যাক্সিমাইজ করতে চাই। চেঞ্জিং সেলে তুমি দেখাবো হচ্ছে ডিসিশন ভেরিয়েবলটা। সো আমাদের চেঞ্জিং সেলে ডিসিশন ভেরিয়েবল হচ্ছে আমাদের প্রোডাক্ট মেটটা হচ্ছে আমাদের রেজাল্ট ডিসিশন ভেরিয়েবল। সো এটা আমাদের চেঞ্জিং সেলে দেখাতে হবে। এখানে আমাদের এখানে কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। কনস্ট্যান্ট অ্যাড করার জন্য আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। আমাদের প্রথম কনস্ট্যান্ট কি ছিল, যতটুকু আমরা 4500 এবং 1600 বেশি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের বাম পাশে হচ্ছে আমাদের যেটা ইউজড সেটা আমরা সিলেক্ট করব। এরপরে আমাদের সাইনটা মনে রাখতে হবে, কোন কি সাইন, যে বেশি হবে না, সমান হবে কিন্তু বেশি হবে না, সমান হবে এবং ছোট হবে। কনস্ট্যান্টটা আমরা বলে দেবো যে এতটুকু আমাদের কি, আমাদের কনস্ট্যান্ট। আমাদের আর একটা কনস্ট্যান্ট আছে, সেজন্য আমরা অ্যাডে ক্লিক করব। আমাদের আর একটা কনস্ট্যান্ট কি ছিল মনে আছে, বলো দেখি একটু। ডিমান্ডের বেশি প্রডিউস করা যাবে না। কিসের, বুঝি নেই। ডিমান্ডের বেশি প্রডিউস করা যাবে না। তো সেল রেফারেন্সে আমরা কোনটাকে দেব? ডিমান্ড না,
সেল রেফারেন্স তো আমাদের ডিমান্ড না, আমাদের ডিমান্ড তো কনস্ট্যান্ট। প্রোডাক্টস মেড দিব স্যার। হ্যাঁ, প্রোডাক্টস মেড আমরা সেল রেফারেন্স করলাম এবং এটা কি হবে না, ডিমান্ডের চেয়ে ছোট হবে বা সমান হবে। সো কনস্ট্যান্টে ক্লিক করে আমরা ডিমান্ডটা সিলেক্ট করে দেব। কনস্ট্যান্ট অ্যাড করা শেষ, আমরা ওকেতে ক্লিক করব। দেন তোমাকে এখানে আরো কিছু কাজ করতে হবে, যে নন নেগেটিভ ভ্যালু তুমি নিবা না। আর তোমার সলভিং মেথডটা কি হবে তুমি এখানে ঠিক করে দিতে পারবে। সলভিং হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং সিমপ্লেক্স। দেন ওকে সলভ দিলে, সলভে ক্লিক করলে তোমাকে এরকম একটা উইন্ডো আসবে। তুমি কি চাও, রিপোর্ট তৈরি করা যায়, অ্যান্সার, সেন্সিটিভিটি, লিমিট, এটা সহ রিপোর্ট তৈরি করা যায়। এই রিপোর্ট গুলোর মাধ্যমে তুমি অ্যানালাইসিস করতে পারবা। দেন ওকেতে ক্লিক করলে তোমাকে যে ডিসিশন দিয়ে দিবে আর কি লিনিয়ার প্রোগ্রামিং এর সাথে। এই দুটো প্রোডাকশন তুমি যদি করো, নাপা সিভিট যদি 597 এবং নাপা এক্সটেন্ড যদি 1084 পাউন্ড যদি প্রোডাকশন করো, তাহলে তোমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে। লেবার ইউজ হবে 4500 ইউজ হয়ে যাবে, র ম্যাটেরিয়াল 1236 তোমার ইউজ হবে। প্রফিট তোমার হচ্ছে 6625 হবে। সো তুমি লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে এইরকম ডিসিশন নিতে পারো। যে অ্যান্সার রিপোর্ট, এখানে তুমি জিনিসগুলো দেখতে পারবা, কনস্ট্যান্ট কি ছিল, সেন্সিটিভিটি দেখতে পারবা, অবজেক্টিভ ফাংশন প্রফেশন কোনটা ছিল। দেখ এটা দেখো এগুলার ইন্টারপ্রিটেশন গুলা কি। তো তোমাদের এটার উপরে অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টটা কয়েকটা প্রবলেম তোমাদের সলভ করতে হবে। যেটা হচ্ছে একটা প্রবলেম, প্রোডাক্ট ম্যাক্সিমাইজেশন প্রোডাক্ট মিক্সার। তো এটা আমি যেই ইয়াটা তোমাদের দেখালাম, ওটা দেখে তোমাদের এটা সলভ করতে হবে। এই যে এখানে তোমাকে সিম্পল একটা প্রবলেম, প্রফিটে যে সাম প্রোডাক্ট যদি ব্যবহার করা লাগে, সাম প্রোডাক্ট ব্যবহার করবা। তারপরে এখানে ইয়া করবা আর কি। আরেকটা হচ্ছে তোমার এই যে এক্সেলে যেটা তোমাদের মানে স্লাইডে যেটা দেখানো হয়েছিল, এখন মনে হয় তোমরা এটা প্রবলেমটা সলভ করতে পারবা। ঠিক আছে, যে লিমিটেশন গুলো বলা আছে, প্রফিট কন্ট্রিবিউশন 8-12, তোমার অবজেক্টিভ ফাংশন, লেবার হচ্ছে 0.3 0.5, লিমিটেশন দেওয়া আছে, সরি লিমিট দেওয়া আছে, বাজেট তোমার বলা আছে যে 10-12 ব্যবহার করবো, লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট দেওয়া আছে। দেন তুমি এখানে রেজাল্ট ভেরিয়েবল তুমি কি করবা, রেজাল্ট ভেরিয়েবলটা এখানে E8টা তুমি সিলেক্ট করবা। চেঞ্জিং সেল কোনটা হবে, এই যে দুটো চেঞ্জিং সেল হবে। ঠিক আছে, আর তোমার কনস্ট্যান্স গুলো তুমি সিলেক্ট করে দেবা, যে এটা ওটার বেশি হবে না, এটা কম হবে না। দেন সলভে দিলে তুমি হচ্ছে এরকম একটা রেজাল্ট পাবা। এই যে এটা পাবা, এই রেজাল্টটা পাবা। এটা তোমরা হচ্ছে কি করবা, নিজেরা ট্রাই করবো বাসায় হচ্ছে এটা সলভ অ্যাসাইনমেন্ট থাকবে এটা। ঠিক আছে, তো এটা তোমরা ডেটা নিজে তৈরি করবা। ডেটা তৈরিতে যদি মনে হয় যে বেশি সময় লাগার কথা না, তারপর যদি মনে করো ডেটা কোনোভাবে ডেটাটা তৈরি করতে চাও, সে ওয়েও আছে। এগুলো 1000 স্কেলে নিয়ে আসা হয়েছে। দেন এই স্ক্রিনশটে যেভাবে দেওয়া আছে সেভাবে দিয়ে সলভ করবো আর কি। আর একটা হচ্ছে এই যে
তোমাদের ইলেকটোরাল ভোটের যে ইয়াটা, এটা তোমরা ট্রাই করবা, বইয়ে দেখবা যে এটা স্টেপ বাই স্টেপ বলা আছে কোনটার পরে কোনটা কোনটা কি কনস্ট্যান্ট হবে। সো এটাও তোমরা এক্সেলে তৈরি করবা, স্ক্রিনশট না, কিন্তু স্ক্রিনশট তো দেওয়াই আছে এক্সেলে, যেমন এরকম টেক্সট আকারে করা আছে, টেক্সট আকারে সলিউশন করবো আর কি। বোঝা গেছে অ্যাসাইনমেন্টটা? জি স্যার। সো প্রবলেম তিনটা, একটা, দুইটা, তিনটা, সবগুলো আমি যেভাবে দেখাইছি ওইভাবে ওই ওয়েতে আগাইতে হবে আর কি। তো তোমাদেরকে বলছিলাম যে মেশিন লার্নিং এর কিছু কাজ দেখানো হবে। যে তোমাদের একজন সিনিয়র, ও দেখাবে তোমাদেরকে। সো তোমাদের আসলে মেশিন লার্নিং এর এটা দেখানোর উদ্দেশ্য আসলে তোমাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য আর কি, তোমরা যাতে এটা নিয়ে ইন্টারেস্ট তৈরি হয়, তোমরা যাতে এটা নিয়ে ভবিষ্যতে কাজ করো, এটাই উদ্দেশ্য আর কি। তো তোমাদের জন্য হয়তো জিনিসটা হার্ড হতে পারে, বাট ট্রাই করলে হয়তো তোমরাও পারবা। তো ও তোমাদেরকে দেখাবে, তো তোমরা আর তার আগে চাইলে একটা ফাইল শেয়ার শেয়ার করতে পারো ফাইলটা, আমি দেখাচ্ছি। শেয়ার স্ক্রিন দেখতেছো? স্যার এখানে যে এমএল সেশন নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে লজিস্টিক রিগ্রেশন নামে একটা ফোল্ডার আছে, এটার মধ্যে দুটো ফাইল আছে, এই দুটো ফাইল শেয়ার করে দাও। যদি আমরা তোমাদের যে সিনিয়র দেখাবে, ও যদি বলে ফাইলটা তোমাদের এখন ইয়ে করতে হবে, ব্যবহার করতে হবে, তখন তোমরা ব্যবহার করতে পারবে আর কি। আমরা নাকি আসছো নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো স্যার চলছে আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কি অবস্থা? এই তো। এখন ওই যে তুমি প্রথমে ইয়া কইরো, ওই যে তুমি যে ইন্টারফেস ব্যবহার করবো, ইন্টারফেস কেউ যদি সামনে নিয়ে আসতে চায়, কেউ যদি প্র্যাকটিস করতে চায়, ওটা দেখা দাও। আর হচ্ছে তোমার ফাইল, কোনো ফাইল যদি ব্যবহার করা লাগে, ফাইলটা সম্পর্কে বইলো আর কি। তুমি Okay, তাহলে 30 মিনিটস টাইম দেখাতে পারবা, ঠিক আছে? জি স্যার। যতটুকু যেভাবে বলছিলাম ওইভাবে দেখায় আর কি। ওকে স্যার। ওকে, আমি একটু ল্যাপটপ দিয়ে জানিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে গুগল শিট, যেটা স্যার ওটা তো মনে হয় শেয়ার করা হয়েছে ওদের সাথে। না, তুমি আগে ইয়া করো, তারপরে তোমাকে যে ফাইলগুলো বলছিলাম ওই ফাইলটা
দেখানো হয়েছে শেয়ার দিয়ে দেওয়ার কথা আর কি। Okay, ঠিক আছে স্যার, আমি ড্রয়িং ল্যাপটপ থেকে করছি। ওই ফাইলটা হচ্ছে সবার যদি ডিভাইসে থাকে তাহলে মিনওয়াইল সবাই হচ্ছে একটু গুগল ড্রাইভে এটা একটু আপ করে করে ফেলো, ওখান থেকে হচ্ছে আমরা ফাইলটা ইম্পোর্ট করবো। সো আমি হচ্ছে একবারে গুগল ড্রাইভ থেকে কিভাবে করতে হয় সেটা সেখান থেকেই দেখাচ্ছি, বাট লোড করে রাখো। যদি আমরিনের সাথে তোমরা ਤੈਨੂੰ ਚੁੰਮਣਾ ਜਿਵੇਂ ਕਿ ਪੈਰਸ ਪੈਦਲ ਘੁੰਮਣਾ practice ਨਹਾਉਂਦੇ করতে চাও, যদি ਜਿਵੇਂ তোমরা ਹੀਰ পারো ਨੂੰ আর কি, ਗਾਉਣਾ তাহলে ਤੇਰੇ ਤੋਂ ਸੋਹਣਾ ਹੋਰ ਕੀ আমরা আমাদের ওকে, সো ফার্স্ট থেকেই যদি দেখি যে আমাদের এটা যদি আমাদের গুগল অ্যাকাউন্টটা হয়, সো এটার হচ্ছে 9 ডটের মতো একটা থাকে উপরে একদম লেফট সাইডে। সো এখান থেকে আমরা ফার্স্টে যেটা করবো আমরা হচ্ছে ড্রাইভে চলে যাব। ওকে, তো ড্রাইভে যারা হচ্ছে যে আমরা এক্সেল ফাইলটা আপলোড করেছি, এই যে এখানে হচ্ছে একটা নিউ বাটন থাকে। সো এখানে নিউ বাটনে ক্লিক করলে এই যে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড এগুলো আসে। সো এখানে ফাইল আপলোডে ক্লিক করলে আমরা হচ্ছে নিউ যে কোনো আমাদের একটা ফাইল আপ করতে পারি। তো এইভাবে হচ্ছে ফার্স্টে আমরা ওই এক্সেল ফাইলটা আপ করে ফেলবো, বা যেই ডেটা সেট নিয়ে আমরা কাজ করব সেটা নিয়ে সেটা আপ করে ফেলবো। আচ্ছা, তারপর হচ্ছে যদি আমাদের আজকের লেকচারে হচ্ছে যাই, তাহলে হচ্ছে সেখানে আমরা কি করব, এখন আমরা যেটা করব যে যেহেতু আমাদের কোড করতে হবে, সো কোড করার জন্য জাস্ট আমরা যদি পাইথন ইউজ করতাম আমাদের যে কোনো একটা আইডি ইউজ করলেই হতো, হ্যাঁ। বাট হচ্ছে যেহেতু আমরা একটু মেশিন লার্নিং নিয়ে কাজ করব, সো আমরা ট্রাই করব কি জুপিটার বা গুগল কোলাব ইউজ করতে। এটার সুবিধাটা কি যে গুগল কোলাবে অনেক লাইব্রেরি গুলি অলরেডি হচ্ছে ওখানে মানে ইনস্টল করা থাকে, হ্যাঁ। এটা আলাদা করে হচ্ছে যে ম্যানুয়ালি তখন আমাদের ইনস্টল করা লাগে না। তো এই জিনিসটা যেহেতু আমরা অটোমেটেড করে ফেলতে পারতেছি, এই জন্য গুগল কোলাবটা অনেক হচ্ছে যে বিগিনার ফ্রেন্ডলি, হ্যাঁ। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যেমন হচ্ছে যে আমার আগে থেকে একটা গুগল কোলাব ফাইল এখানে রাখা ছিল, বাট ইনিশিয়ালি আমরা হচ্ছে এই যে এখানে আমরা যদি একটা নিউ গুগল কোলাবরেটরি হচ্ছে নোটবুক ওপেন করতে চাই বা গুগল কোলাব নোটবুক ওপেন করতে চাই, সেখানে আমাদের এই যে আবার নিউ বাটনে আমরা যাব, এখানে হচ্ছে এই যে নিচে মোর, হ্যাঁ, মোর থেকে এই যে গুগল কোলাবরেটরি এটায় ক্লিক করলে আমাদের হচ্ছে একটা নিউ এই কোলাব ফাইল ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা জাস্ট একদম স্ক্র্যাচ থেকে একটা কোলাব ফাইল ওপেন করে দেন ওটার মধ্যে হচ্ছে কোড করতে পারি। ওকে, সো এটা আমাদের গেল। সো এখন যদি হচ্ছে আমরা আমাদের আজকের কোডিং এর পার্টটায় চলে যাই, তো তার আগে হচ্ছে আমি একটু রিক্যাপ করি যে আমরা এর আগের একটা সেশনে যখন লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলতেছিলাম, সো লজিস্টিক রিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি ছিল। লজিস্টিক রিগ্রেশনটা ছিল যে আমরা যখন কোন একটা ডেটা সেট থেকে সার্টেন ক্লাস ডিফাইন করার ট্রাই করব, হ্যাঁ। এখন অ্যাকচুয়ালি জিনিসটা ডিফাইন না বলে প্রবাবিলিটি বলা ভালো। লজিস্টিক রিগ্রেশন আমাদেরকে একটা প্রবাবিলিটি দেয় যে একটা ডেটা সেট এটা এ ক্লাসের হওয়ার সম্ভাবনা এতটুকু। ও কিন্তু ডিরেক্টলি আমাদের বলে না যে এটা এ ক্লাসই হবে, ও জাস্ট আমাদেরকে প্রবাবিলিটিটা দেয়, সেইটার বেসিসে আমরা একটা ডিসিশনে আসি, ঠিক আছে। সো আমাদের যখন কোন একটা ডেটা সেট থেকে ক্লাসিফিকেশন রিলেটেড কোনো ডিসিশনে আসতে হবে, যেমন এই যে কোনো ইমেল সেটা হচ্ছে স্প্যাম কি স্প্যাম না, বা কোনো একটা সেল ক্যান্সার সেল, হ্যাঁ, সেটা বিনাইন নাকি ম্যালিগনেন্ট, এই যে এরকম ক্লাসিফিকেশনের যখন ডিসিশন আমরা করার ট্রাই করবো বা প্রেডিকশন করার ট্রাই করব, তখন হচ্ছে আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারি। আরো অনেক রকম ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আছে, বাট আমরা যেহেতু আজকে লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে যে আমরা এইটা নিয়ে
আপাতত আজকে কথা বলি। আরেকটা হচ্ছে যে মানে রিগ্রেশন নামটা শুনে আমাদের হচ্ছে কারো একটু কনফিউশন হতে পারে যে লিনিয়ার রিগ্রেশন, ওটাও তো রিগ্রেশন ছিল, আবার লজিস্টিক রিগ্রেশন। সো এটার নামে আসলে রিগ্রেশন, বাট এটার কাজ কিন্তু রিগ্রেশনের মতো না। লিনিয়ার রিগ্রেশন আমাদেরকে যেমন একটা সার্টেন ভ্যালু দিয়ে দিত, ফর এক্সাম্পল হাউস প্রাইস প্রেডিকশনের কথা আমরা লাস্ট সেশনে মানে এর আগে সেশনে বলতেছিলাম, যে ও আমাদেরকে একদম হাউসের একটা ভ্যালু দিয়ে দিবে যে এই হাউসটার দাম 1 কোটি বা 2 কোটি এরকম। বাট লজিস্টিক রিগ্রেশন আমাদের কি করবে, ও আমাদেরকে বলবে যে এই হাউসটা চিপ বা রিজনেবল, হ্যাঁ, বা হচ্ছে যে এক্সপেন্সিভ, এরকম একটা ক্লাস বলবে। সো ও কিন্তু আমাদেরকে কোনো ভ্যালিউ দিবে না, যদিও ওর নাম রিগ্রেশন, বাট ও আসলে ক্লাসিফিকেশনের কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে একটু আমরা রিক্যাপ করে নিলাম। এখন যদি আমরা হচ্ছে যে আজকের কোডিং পার্টটায় যাই, সো আমাদের কি করতে হয়, যে কোনো মেশিন লার্নিং রিলেটেড আমরা যখন কোড করি আমাদের হচ্ছে তখন সার্টেন কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, লাইব্রেরিগুলি কেন, এটা হচ্ছে আমরা মানে কমন যখন পাইথনে কোড করি তখন কিন্তু অলওয়েজ লাইব্রেরি লাগে না। এই যে আমরা যে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস বা এই যে প্রোগ্রামিং ফর আইএস আমরা ওই যে ফর লুপ বা হচ্ছে কন্ডিশনালস, তারপর হচ্ছে এই যে স্ট্যাক কিউ, এগুলি যখন আমরা শিখছি ওখানে কিন্তু কোনো লাইব্রেরি ইম্পোর্টের তেমন ব্যাপার ছিল না। ওগুলি হচ্ছে জাস্ট সিতে শিখলে ইনিশিয়ালি কিছু মানে ইনিশিয়ালাইজেশন থাকে, আর পাইথনে করলে ওগুলোও থাকে না, মানে একদমই সিম্পল। বাট মেশিন লার্নিং এ যেটা হয় যে অনেক মানে কিছু কিছু ফাংশন, তারপর হচ্ছে যে প্রিবিল্ড কিছু মডেল থাকে, ওইগুলির হচ্ছে লাইব্রেরিগুলির মধ্যে সেট করা থাকে। তো ওইগুলি হ্যান্ড মানে একদম হ্যান্ডক্রাফটেডলি করা যায়, নিজে নিজে এটা কোড করে করে বানানো যায়, বাট সেটা হচ্ছে যে অনেক লেংদি হয়ে যায় তখন প্রসেসটা। হ্যাঁ, তো ওই জিনিসগুলি অ্যাভয়েড করার জন্য যেহেতু অলরেডি আমার লাইব্রেরির মধ্যে সবকিছু প্রিবিল্ড আছে, সো আমরা ট্রাই করি ওই লাইব্রেরিটাকে ইউটিলাইজ করার। এই জন্য হচ্ছে লাইব্রেরিগুলি কল করা। হ্যাঁ, সো এই যে এটাকে বলা হচ্ছে যে লাইব্রেরি ইম্পোর্ট করা। সো এরকম মানে কিছু লাইব্রেরির কথা যদি আমরা বলি, যে আমরা এখন কোড করার সময় দেখব, যেমন মৃণাল, হচ্ছে এখানে লাইব্রেরির মধ্যে কি থাকে এটা আবার বলো তো। লাইব্রেরির মধ্যে হচ্ছে যেমন ক্লাস থাকতে পারে, তারপর হচ্ছে ফাংশন থাকতে পারে। যেমন হচ্ছে আমরা কিছুক্ষণ পর মানে দেখবো যে আমরা যখন একটা এই যে ডেটা সেটটা যেটা আমাদের ড্রাইভে আমরা আপ করলাম, সো ওটাকে যখন হচ্ছে যে আমরা এখানে রিড করার ট্রাই করব তখন আমরা কিছু ফাংশন কল করব, বা ভিজুয়ালাইজেশন করার সময় তখনও কিছু ফাংশন কল। তো এরকম কিছু ফাংশন থাকে, কিছু টুলস থাকে, কিছু ক্লাস থাকে, এরকম জিনিসগুলো হচ্ছে লাইব্রেরিতে সেট করা থাকে আর কি। লাইব্রেরি ব্যবহার না করলে এগুলা কি আমাদের নিজেদের বানাতে হতো নাকি? নিজেদের বানাতে হতো। যেমন হচ্ছে এই যে পুরা আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলটা আমাদের এখন নিজে থেকে বানানো লাগবে না, কিন্তু আমরা হচ্ছে লাইব্রেরি ইউজ করলে এটা জাস্ট আমাদের কল করলেই তখন আমরা হচ্ছে মডেলটাকে ওইভাবে ফিট মানে আমাদের ডেটা সেটটাকে ফিট করাই দিব। কিন্তু আমরা যদি লাইব্রেরিটা ইউজ না করতাম তখন তো আমরা কল করতে পারতাম না, তখন হচ্ছে দেখা যেত আমাদের মডেলটা একদম নিজে কোড করে করে স্ক্র্যাচ থেকে বিল্ড করে যেতে হচ্ছে আর কি। নট অনলি হচ্ছে মডেল, আমাদের হচ্ছে আরো অনেক রকম ফাংশন থাকে, তারপর হচ্ছে যে ডেটা প্রি প্রসেসিং এর কিছু প্রি প্রসেসিং এর জন্য কিছু ফাংশন থাকে, কম্পিউটেশনের জন্য কিছু ফাংশন থাকে। ওই জিনিসগুলো লাইব্রেরি ইউজ করে আমরা হচ্ছে যে অলরেডি যেই মডেল মানে যেই ফাংশনগুলি ওখানে রাখা সেটা জাস্ট আমরা কল করে করে আমাদের কাজে ইউজ করতে পারি আর কি। সো এইটা হচ্ছে যে আমরা কেন অ্যাকচুয়ালি লাইব্রেরিটা ইউজ করতেছি সেটার একটা হেডস আপ দেওয়ার ট্রাই করলাম। এখন হচ্ছে যে আমরা কি কি লাইব্রেরি ইউজ করব। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আচ্ছা সবাই যদি ড্রাইভে ফাইলটা আপ করে থাকি তাহলে হচ্ছে যে মানে এক্সেল ফাইলটা সবাই একটু ড্রাইভে আপ করে ফেলি, মানে যারা কি প্র্যাকটিস করতে চাচ্ছি। কারো যদি সমস্যা হয় আমাকে একটু জানাও যে হচ্ছে যে কোথায় সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে লাইব্রেরিটা ইম্পোর্ট করব সেটা হচ্ছে প্যান্ডাস। হ্যাঁ, সো এখানে তুমি আগে হচ্ছে এখানে যে ইনপুট লাইব্রেরি তার মধ্যে তার নিচে এটা লিখছো, তার নিচে এই জায়গাটা এগুলো কি আসলে? আচ্ছা, এগুলো হচ্ছে স্যার মানে এক্সপ্লেনেশনের জন্য কিছু টেক্সট
লিখে রাখা আর কি। যেমন হচ্ছে এই যে এগুলো হচ্ছে এক একটা সেল, হ্যাঁ। সো এইখানে যদি আমরা করি, ক্লিক করি, সো এখানে হচ্ছে কোডও করা যায়, টেক্সটও লেখা যায়। সো টেক্সট এ যদি ক্লিক করি তখন হচ্ছে আমরা ভিতরে যেটা লিখবো সেগুলি হচ্ছে টেক্সট হিসাবে থাকবে। ফর এক্সাম্পল এখন যদি আমি লাইব্রেরি কথাটা লিখি, সো এইটা হচ্ছে আমার টেক্সট হিসাবে এখানে থেকে যাবে। আর যদি হচ্ছে আমি এখানে কোডে দিতাম, তো তখন আমি কোড করার জন্য যে সেলগুলো লাগবে তখন হচ্ছে যে ওই কমান্ডগুলো এখানে লিখে তারপর এই যে এই বাটনটায় ক্লিক করলে কোডটা হচ্ছে আমার রান হবে। So এগুলো হচ্ছে মেইনলি আমাদের যখন ডকুমেন্টেশন করা দরকার হয় তখন হচ্ছে এই যে এই টেক্সট সেলগুলি ইউজ করা হয়। আর টেক্সট সেলে যেটা হয়, টেক্সট সেলে হচ্ছে যে বেশ কিছু এই জিনিসটা, যেমন এটা হচ্ছে একটা সেকশন ব্যবহার করার জন্য এই যে এই টি পার্টটা ইউজ করা হয়। এই যে টি এর টগল হেডিং যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে সেটাই ক্লিক করলে এই ওর আন্ডারে যতগুলি সেল সেটা হচ্ছে ওর সেকশনের অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে বোল্ড, ইটালিক, এরকম ইমেজ অ্যাড করা যায়, বুলেট অ্যাড করা যায়, এরকম অনেক। তারপর হচ্ছে ইকুয়েশন মানে ল্যাটেক্সে বিভিন্ন ফরম্যাটিং এ ওই টাইপের ফরম্যাটিং হচ্ছে এখানেও করা যায়, এরকম আর ওলা কি অনেকগুলো। ওলা ওলা ওপেন করার পরে কি এগুলো উইন্ডো থেকে এগুলো চলে আসে? তুমি একটা একটা মানে ফ্রেশ কোলাব ওপেন করো তো, একটা কোলাব পেজ। ওকে স্যার, এই যে স্যার এটা। এরকম ভাবে আসবে। তো এখানে জি স্যার, টেক্সট লিখতে চাইলে কি করতে হবে? টেক্সট লিখতে চাইলে হচ্ছে স্যার এই যে এখানে যেমন এক ফার্স্ট সেলটা একটু মানে ইনবিল্ট থাকে, আর টেক্সট লিখতে চাইলে হচ্ছে দুটো অপশন, কোড আর টেক্সট। এই যে টেক্সটে ক্লিক ওই- করলে তখন হচ্ছে এই নিচের ওইটা সেলটা। কিভাবে আসতেছে? উইন্ডোতে মাউস পয়েন্টার নিয়ে গেলে ওই দুটো অপশন আসবে। জি জি স্যার, এই এই সেলটার উপর হোভার করলেই এই যে দুটো অপশন চলে আসে। এটা হচ্ছে ওর নিচে অ্যাড হবে, আর যদি আমি উপরে ক্লিক করি এই যে তাহলে ওর উপরে হচ্ছে সেল অ্যাড হবে ঠিক আছে, তাহলে এইভাবে। তোমার উইন্ডোতে যাও। আচ্ছা, কারো যদি হচ্ছে যে কোনো জায়গায় কোন প্রবলেম থাকে আমাকে হচ্ছে ওই জায়গাটাই থামিয়ে একটু আস্ক করতে পারো, এটা সমস্যা নাই। আমি তখন হচ্ছে যে রিপিটেশন করবো, এটা প্রবলেম নাই। ওকে, আচ্ছা। সো এতটুকু হচ্ছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে এখন লাইব্রেরিটা ইম্পোর্ট করা ট্রাই করব। সো আমাদের হচ্ছে বেশ কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমরা ইম্পোর্ট করতেছি, হ্যাঁ। সো লাইব্রেরি ইম্পোর্ট করার আগে, লাইব্রেরি নেইমের আগে আমরা হচ্ছে ইম্পোর্ট এই কমান্ডটা দিব। সো ইম্পোর্ট, এখন ইম্পোর্ট কোন লাইব্রেরি? ফার্স্টে হচ্ছে আমরা যদি প্যান্ডাস ইম্পোর্ট করতে চাই, প্যান্ডাসের কাজটা আমি একটু পরে হচ্ছে জানাচ্ছি। ফার্স্টে আমরা কি লিখবো, যেহেতু আমরা লাইব্রেরি ইম্পোর্ট করতেছি, সো ইম্পোর্ট কমান্ডটা, তারপর হচ্ছে কোন লাইব্রেরি ইম্পোর্ট করতে চাই সেইটা, তারপর হচ্ছে লাইক প্যান্ডাস, তারপর এই যে এসপিডি, হ্যাঁ। এসপিডি মানে হচ্ছে যে প্যান্ডাসকে আমি কি হিসাবে বা কোন নামে ইম্পোর্ট করব। ওই যে আমরা ভ্যারিয়েবলের নাম দেই না, এক্স ওয়াই জি বা এবিসি এরকম। সো এই পিডি হচ্ছে যে প্যান্ডাসকে আমি পরে যখন কল করব, হ্যাঁ। এই যে আমরা যখন বলতেছিলাম যে লাইব্রেরি গুলো আমরা ইউজ করি কেন, কারণ লাইব্রেরি থেকে আমাদের বিভিন্ন ফাংশন, ক্লাস এগুলি হচ্ছে পরে কল করতে হয়। তো আমি যখন প্যান্ডাস থেকে কোনো কিছু কল করব, কোনো ফাংশন বা আদার থিংস, তখন আমি ওকে পিডি নামে ডাকবো। এই নামটা দিয়ে আমি ওর কাছ থেকে হচ্ছে ফাংশন নিয়ে আসবো। এখন এইটা মানে ভলাটাইল, এটা পিডি না দিয়ে কেউ যদি এ বি সি ডি এরকম দেয়, মানে ভ্যারিয়েবলের নাম যে কোনো কিছু দেওয়া যায় না। সো এটা হচ্ছে ভ্যারিয়েবল না, কিন্তু ভ্যারিয়েবলের মতো ওকে হচ্ছে যে আমরা ট্রিট করতে পারি, মানে আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি আর কি। পিডির জায়গায় আমি যদি এবি দিতাম তাহলে ওইটাও কাজ করতে, কিন্তু পরে আমাকে যে এবি নামে ওকে হচ্ছে ডাকতে হইতো, ঠিক আছে। সো আচ্ছা, এখন হচ্ছে প্যান্ডাসের কাজ কি অ্যাকচুয়ালি, আমরা প্যান্ডাসটা কেন ইম্পোর্ট করলাম? সো প্যান্ডাস হচ্ছে যে আমাদের যে মানে মেশিন লার্নিং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যখন ট্যাবুলার ডেটা নিয়ে আমরা কাজ করি, যেমন আজকে আমরা যে সিএসভি ফাইলটা নিয়ে কাজ করব, তো ওইখানে কি ডেটাগুলি হচ্ছে রো কলাম এই ওয়েতে সাজানো না। তো আমাদের যখন এরকম স্ট্রাকচার ডেটা থাকবে রো কলামে সাজানো, তখন এই টাইপের ডেটাগুলিকে বলা হয় হচ্ছে ট্যাবুলার ডেটা, হ্যাঁ। সো ট্যাবুলার ডেটার ক্ষেত্রে
ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মেশিন লার্নিং এ এগুলোকে ডেটা ফ্রেম হিসেবে ও মানে দেখানো হয় আর কি, বা ও যখন কাজ করে তখন ডেটা ফ্রেম হিসেবে ও জিনিসটাকে স্ট্রাকচার করে তারপর ওখান থেকে ও হচ্ছে যেই ডেটা প্রসেসিং করা বা ডেটা ম্যানিপুলেশন যাই করুক ওই ডেটা ফ্রেম থেকে ওই ডেটাগুলিকে ওইভাবে সে প্রসেস করে। সো এই যে এই ডেটা ফ্রেম হিসাবে হচ্ছে এই এক্সেল ফাইলটাকে নিয়ে আসা বা ওই এক্সেল ফাইলের ভিতরে কলামের কাজ বা অন্য যেই ডেটা ম্যানিপুলেশনের কাজ, এই কাজগুলির জন্য আমাদের প্যান্ডাস লাগবে। হ্যাঁ, মানে ডেটা ফ্রেম রিলেটেড যত রকম কাজ থাকবে তখন হচ্ছে যে প্যান্ডাস আমাদেরকে হেল্প করবে। এই জন্যই হচ্ছে এই যে ইজ ইউজ টু হ্যান্ডেল স্ট্রাকচার ডেটা। একটু পরেই হচ্ছে আমরা যখন ওই এক্সেল ফাইলটা আনবো তখন হচ্ছে যে ওই প্যান্ডাস ফাইলটা আমরা যখন কল করবো তখন দেখবো যে ওই ডেটা ফ্রেমটা করার মানে রিড করার জন্য আমাদের প্যান্ডাস লাইব্রেরিটা লাগতেছে। আচ্ছা, তারপর হচ্ছে নামপাই। সেম কিন্তু প্রত্যেকটা লাইব্রেরি আমরা হচ্ছে যে সেম নামে। তুমি তো শুধু ইম্পোর্ট প্যান্ডাস এসপিডি লেখলা, কিন্তু বাকিগুলা কেমনে চলে আসলো হঠাৎ করে? বাকিগুলি হচ্ছে স্যার এটা অনেকটা অটোমেটেড থাকে। সো ওইটা হচ্ছে ও সাজেস্ট করে আমাদের, যেমন ওই কিবোর্ডে টেক্সট সাজেস্ট করে না একটার পর একটা। সো এই কোলাবেও হচ্ছে যে কাইন্ড অফ আমরা যখন একটা ফাংশন বা এরকম কিছু লিখে রাখি তখন হচ্ছে যে যেই জিনিস যেই যারা টাইপের ফাংশন। যারা হচ্ছে জি তোমার স্যার। যারা এটা আগে ব্যবহার করে না তাদেরকে এটা আসবে অটোমেটিক্যালি? জি স্যার, তাদেরও আসবে। এটা হচ্ছে যে স্যার মানে কোলাব অটো সাজেস্ট করে দেয় আর কি, যেই টাইপের জিনিসগুলি মোস্ট ইউজড ওই হিসাবে সাজেস্ট করে। এটা দরকার হলে হচ্ছে যে আবার পুরোটা মুছে আবার হচ্ছে যে নিজের মতো লেখা যায়। তো এই যে তোমার আপাতত এই যে তুমি লজিস্টিক রিগ্রেশনটা করে দেখাবা, করে দেখানোর জি প্রথম স্টেপস হচ্ছে তোমাকে লাইব্রেরি কল করে রাখতে হবে। জি স্যার। নট অনলি স্যার হচ্ছে লজিস্টিক, আমরা যখন হচ্ছে যে অন্য মডেলগুলি ইউজ করব তখনও দেখা যায় যে আমাদের এই লাইব্রেরিগুলি কল করতে হচ্ছে আর কি। প্রথম কাজ হচ্ছে লাইব্রেরি কল করে রাখা। কাজ লাইব্রেরি কল করে রাখি স্যার। ওকে, তারপর হচ্ছে আমরা নামপাই কল করব, নামপাই লাইব্রেরিটা। সো আমাদের কিন্তু প্রসেস সেমই। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমরা ইম্পোর্ট কমান্ডটা দিব, তারপর হচ্ছে যেই লাইব্রেরিটা ইম্পোর্ট করতে চাচ্ছি সেটার নাম এস, যেই নামে আমি পরে ডাকবো। ফর এক্সাম্পল এখানে এনপি, একইভাবে আমরা অন্য কোনো নামে চাইলেও ডাকতে পারতাম, ইটস আপ টু আস। হ্যাঁ, আচ্ছা। সো এখন নামপাইটা আমরা কেন ইউজ করতেছি? নামপাইটা হচ্ছে যে অ্যারে ডেটা হ্যান্ডেল করার জন্য। অ্যারে ডেটা সম্পর্কে তো হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামিং ফান্ডামেন্টালস কোর্সে হচ্ছে আমরা যখন হচ্ছে যে বা ওই প্রোগ্রামিং ফর আইএসও হয়তো এটা থাকতে পারে যে ওই যে স্ট্যাক কিউ এই জিনিসগুলি হচ্ছে যে আমরা দেখছিলাম যে অ্যারে ডেটাতে এই টাইপের অপারেশনগুলি থাকে। সো অ্যারে ডেটাটা আসলে কি ছিল যে মানে কাইন্ড অফ লিস্ট অফ বিভিন্ন ভ্যালু। হ্যাঁ, সো আমাদের হচ্ছে যে যেহেতু মানে ডেটা ফ্রেমটা দেখেই আমরা বুঝতেছি যে ট্যাবুলার ডেটাগুলি আমাদের যেমন ডেটা ফ্রেমে থাকবে, আবার দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আমাদের এরকম লিস্ট নিয়েও কাজ করতে হইতে পারে। হ্যাঁ, তখন হচ্ছে যে স্বাভাবিক তখন আমাদের অ্যারের দরকার হবে। সো ওই অ্যারে রিলেটেড ফাংশনগুলি বা অ্যারে রিলেটেড যেই ডেটা ম্যানিপুলেশনের কাজগুলি থাকে তখন হচ্ছে আমাদের নামপাই ইউজ হবে। অ্যান্ড নট অনলি হচ্ছে যে প্রসেসিং, অনেক সময় হচ্ছে অ্যারের কম্পিউটেশনও থাকে। সো ওই কম্পিউটেশন গুলি খুব ফাস্ট করার জন্য বা অপটিমাইজড ওয়েতে করার জন্য তখন হচ্ছে দেখা যায় যে নামপাই লাগতেছে। সো মানে যদি একদম সামারি বলি যে মেইনলি অ্যারে ডেটা হ্যান্ডেল করার জন্য ওই নামপাই লাইব্রেরিটা দরকার হয়। সো এটা আমরা হচ্ছে যে ইম্পোর্ট করে রাখা বেটার। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ম্যাটপ্লটলিব, পাইপ্লট আর সিবর্ন এই দুইটার কাজ হচ্ছে মেইনলি ভিজুয়ালাইজেশন করা। ভিজুয়ালাইজেশন ইন আ সেন্স যে আমাদের ওই যে বিভিন্ন বার চার্ট এগুলি করার দরকার হয় না অনেক সময়, আমরা তো এক্সেল বা ওয়ার্ড এগুলিতেও করে আসছি। সো পাইথনে হচ্ছে এগুলি করা যায় এবং অনেক সময় দেখা যায় যে একদম ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশনও করতে পারতেছি আমরা। হ্যাঁ, লাইক হচ্ছে চার্টের মানে একটা পয়েন্টে ক্লিক করলে একদম ওই পয়েন্টের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু বা ওই পয়েন্টের হচ্ছে যে অন্য যে ইনফরমেশন গুলি আছে ওইগুলি ইয়া করা যায়, মানে ডিটেক্ট করা যায়। তারপর হচ্ছে পাওয়ার বিআই তে আমরা দেখছি না যে
একটা সেল সিলেক্ট করলে পুরা ড্যাশবোর্ডটা ওই সেল ওয়াইজ চেঞ্জ হয়ে যায়। সো এটা হচ্ছে একটা গ্রাফের জন্য পাইথনেও করা যায়। সো এইরকম স্ট্যাটিক বা ডাইনামিক ভিজুয়ালাইজেশন এগুলি করার জন্য হচ্ছে এই যে ম্যাটপ্লটলিব, পাইপ্লট আর সিবর্ন, এই দুইটার ইউজ করা, এই দুইটার কাজই হচ্ছে মেইনলি ভিজুয়ালাইজেশন করা। আচ্ছা, এখন হচ্ছে এই মানে আমরা একটু জাস্ট আইডিয়া নিয়ে রাখতে পারি যে মেশিন লার্নিং এর যে কোনো কাজেই দেখা যায় যে ফার্স্টেই এই যে এই 4টা লাইব্রেরি একদম ইম্পোর্ট করে রাখা হয়। হ্যাঁ, মানে এটা দেখা যায় যে একদম পরে কোনো না কোনো ভাবে কাজেই লাগবে। সো সব রকম কাজেই বা সব রকম মডেলেই যে এই 4টা একদম বেসিক এগুলি ইম্পোর্ট করে রাখা হয়। আচ্ছা, তারপর আরো কিছু আজকে লাইব্রেরি বা লাইব্রেরির কথা আমরা বলবো বা ইম্পোর্টের আমাদের কাজ করতে হবে। যেমন হচ্ছে আমরা যেহেতু কি করব, আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন দিয়ে একটা প্রেডিকশন করার ট্রাই করব। হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে একটু রিক্যাপ করি, সেখানে এর আগের একটা সেশনে আমরা যখন বলতেছিলাম যে ডেটা সেট স্প্লিট করা হয়। হ্যাঁ, যেমন এই যে এক্সাম্পল। আচ্ছা, মানে মেশিন লার্নিং আসলে জিনিসটাকে কি করে, মানে ডেটা নিয়েই তো কাজ করে, তাই না? তো যেখানে যেটা হয় যে ও ফার্স্টে একটা ডেটা সেট নেয়, এই যে এই ছবিটা যদি এখানে দেখা যায়, ওকে, আচ্ছা এটা হোপফুলি দেখা যাচ্ছে এখন। সো এই যে এটা যদি আমরা আমাদের ফুল ডেটা সেটটা ধরি, এই যে বাম পাশের এই টেবিলটা, হ্যাঁ, সো আমরা কি বলছিলাম যে ও যেটা করে মেশিন লার্নিং এ আমাদের যেটা মানে করতে হয় সেটা হচ্ছে যে একটা প্রেডিক্টেড ভ্যারিয়েবল ইউজ করতে হয়, আরেকটা হচ্ছে যে প্রেডিক্টিং ভ্যারিয়েবল ইউজ করতে হয়। বা সহজ ভাষায় যদি বলি যে কিছু ফিচার থাকে, যেমন ওই যে আমরা y cos to mx plus c তে যখন দেখছিলাম যে x ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর y হচ্ছে, আচ্ছা এখানে এটা দিয়ে লিখি, আচ্ছা x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর y ছিল হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো x এই যে এই প্রত্যেকটা যে আমরা ফিচার ইয়াগুলি দেখতেছি, কলামগুলি দেখতেছি, মেশিন লার্নিং এর ল্যাঙ্গুয়েজে হচ্ছে এগুলি আমাদের এক একটা ফিচার। হ্যাঁ, x1, x2, x3, x4, x5 এরকম অনেকগুলি থাকতে পারে আরো বা কম থাকতে পারে। এগুলি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা বিজনেস ম্যাথে যেটা দেখছিলাম যে x এর চেঞ্জ অনুসারে y এর চেঞ্জ হয়, তাই না? মানে কি x ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো মেশিন লার্নিং এ এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলি হচ্ছে আমাদের এক একটা ফিচার্স। ওকে, সো x1, x2, x3, x4 এরকম। সো এই যে এই গ্রিন যেগুলি সেগুলি হচ্ছে আমাদের ফিচার্স। সো আমরা কি করছি, ফার্স্টে আমাদের একটা ডেটা সেট ছিল, সেখান থেকে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলি আলাদা মানে ডিক্লেয়ার করে দিছি যে তুমি ইন্ডিপেন্ডেন্ট এই ভ্যারিয়েবল গুলিকে ফিচার হিসেবে ইউজ করবা এন্ড এই ফিচারের বেসিসে তুমি হচ্ছে এই টার্গেট ভ্যারিয়েবলটাকে প্রেডিক্ট করবা, ঠিক আছে, বা ওয়াই ভ্যারিয়েবল যেটাই বলি। সো ওইভাবে হচ্ছে আমরা ফার্স্টে ডেটা অ্যারেঞ্জ করছি, ভালো, আমাদের হচ্ছে ফিচার আর টার্গেট ভ্যারিয়েবল আলাদা হয়ে গেল। এখন কি করব, এখন হচ্ছে আমি ডেটা সেটটাকে স্প্লিট করব। স্প্লিট করব কেন? কারণ হচ্ছে আমার তো মডেলকে শিখাইতে হবে যে আমার ফিচারের এই প্যাটার্ন, সো এই প্যাটার্নের বেসিসে আমার ওয়াইটা এরকম বিহেভ করতেছে। ওকে, সো এটা এখন স্প্লিট অনেক রকম হইতে পারে, লাইক 70% ট্রেইন ডেটা হইতে পারে। ট্রেইন ডেটা হচ্ছে যে যেই পোর্শন ডেটা সেটের যেই পোর্শনটা আমি মেশিনকে ফিট করাবো, যে এই পার্টটা দেখে তুমি শিখো, তারপর তুমি আমাকে রেজাল্ট দিবা। সো যেই পার্টটা হচ্ছে আমি মেশিনকে ফিট করাচ্ছি সেটা হচ্ছে আমার ট্রেইন ডেটা সেট। এখানে হচ্ছে এই যে এই এতটুকু পার্ট, মেবি এটা 70% বা 70-30, 80-20 এরকম স্প্লিট করা হয় জেনারেলি। আচ্ছা, তো এইটা হলো আমাদের ট্রেইন ডেটা সেটটা গেল। সো এই ট্রেইন ডেটা সেটে কিন্তু এক্সও থাকবে, ওয়াইও থাকবে। ও দেখবে যে এক্স এর এই রিলেশনশিপের জন্য বা এক্স এর এই প্যাটার্নের জন্য আমার ওয়াই হচ্ছে এরকম আসতেছে। সো এই 70% থেকে ও ফার্স্টে শিখলো যে ডেটার প্যাটার্ন কেমন বা ডেটার বিহেভিয়ার কিরকম। তারপর হচ্ছে আমি এই যে এই 30% যেই ডেটা সেটটা আছে সেটা দিয়ে আমি এখন ওকে টেস্ট করব। এই জন্য হচ্ছে এটা টেস্ট সেট বা টেস্ট ডেটা সেট, ঠিক আছে? সো
এই 30% ডেটা সেটেও এক্সও থাকবে ওয়াইও থাকবে। সো তখন আমি কি করব, 30% ডেটা সেটের জাস্ট এক্স বা ফিচারগুলি আমি মডেলকে দিব। এই ফিচার থেকে ও এখন হচ্ছে আমাকে প্রেডিক্ট করে বলবে যে ওই টেস্ট ডেটা সেটের টার্গেট ভ্যারিয়েবল কি হবে বা ওয়াই কি হবে। ঠিক আছে, এই এতটুকু ক্লিয়ার বা এর মধ্যে কি কোনো প্রবলেম আছে? এটাই হচ্ছে লাইক মানে মেশিন লার্নিং এর কোর আন্ডারস্ট্যান্ডিং বা কোর ওয়ার্কিং প্রসিডিউরটা হচ্ছে এইটাই। হ্যাঁ, যে ফার্স্টে হচ্ছে একটা ডেটা সেট থাকে, সেখান থেকে ফিচার টার্গেট ভ্যারিয়েবল ডিফাইন করে দেওয়া হয়, তারপর হচ্ছে ডেটা সেটটাকে স্প্লিট করা হয়। এখন এখানে যে অলওয়েজ 70-30 হইতে হবে এমন না, অনেক সময় 80-20ও হইতে পারে, আবার অনেক সময় একটা ভ্যালিডেশন সেটও থাকতে পারে। তো আজকে আমরা জাস্ট ট্রেন সেট আর টেস্ট সেট নিয়ে কথা বলি। সো যখন আমি টেস্ট ট্রেন স্প্লিট করে ফেলবো, তখন হচ্ছে তার মানে আমি ওকে ডিফাইন করে দিচ্ছি যে এত পার্সেন্ট থেকে তুমি শিখো, শেখার পর এই বাকি টেস্ট পার্টটা দিয়ে তুমি হচ্ছে এখন আমাকে বলো যে এই পার্টটার প্রেডিক্টেড বা তোমার প্রেডিকশনটা কিরকম। তারপর ওর যেই প্রেডিক্টেড ওয়াইটা থাকবে, হ্যাঁ, এটাকে অনেক সময় হচ্ছে যে ওয়াই হ্যাটও বলে। সো এই ওয়াই হ্যাটটা হচ্ছে ওর প্রেডিক্টেড ওয়াই, আর এই ওয়াই টেস্টটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াই। সো এই যে এই ওয়াই টেস্ট আর ওয়াই হ্যাট, এই দুইটাকে তারপর হচ্ছে ওর প্রেডিকশনের পর কম্প্যারিজন করা হয় যে দুইটার মধ্যে অ্যাকচুয়ালি সিমিলারিটি কিরকম। যত বেশি সিমিলার হবে তার মানে কি ওর প্রেডিকশন অ্যাকুরেসি তত ভালো, আর সিমিলারিটি যত কম হবে তার মানে কি ও ঠিক মতো শিখতে পারে নাই ডেটা সেটের প্যাটার্ন, তার মানে ওর প্রেডিকশন অ্যাকুরেসি কম আসবে তখন। সো তো ওইটা হচ্ছে যে আমরা মডেল ওয়াইজ ডিফারেন্ট প্রেডিকশন ম্যাট্রিক্স থাকে, সরি পারফরমেন্স ম্যাট্রিক্স থাকে, ওই ওয়াইজ মডেল ওয়াইজ তখন হচ্ছে যে ডিফারেন্ট ম্যাট্রিক্স ইউজ করা হয়। বাট মানে ওয়ার্কিং প্রসিডিউরটা মোরলেস এরকমই যে ও শিখার পর ওর প্রেডিক্টেড ওয়াইটা বা ওয়াই হ্যাড যদি বলি, সেটাকে হচ্ছে এই ওয়াই টেস্টের সাথে কম্পারিজন করে ওর পারফরমেন্সটা দেখা হয়। তারপরেই হচ্ছে মডেলটাকে যদি ভালো পারফরমেন্স হয় তাহলে তখন হচ্ছে যে অন্য ডেটা সেটে হয়তো মাঝে মধ্যে টেস্ট করা হয়, বা জেনারেলাইজেশন ভালো হলে তখন হচ্ছে ওকে পরবর্তীতে আর কি ডিপ্লয়মেন্টের জন্য ইউজ করা, ডিসিশন নেওয়া যেতে পারে। সো এই ছিল হচ্ছে মেশিন লার্নিং এর একদম জেনারেলাইজড একটা ওয়ার্কিং প্রসিডিউরের পিকচার। হ্যাঁ, সো এই যে এখানে হচ্ছে আমরা যে 70-30 স্প্লিট করতেছি, এই ব্যাপারটাকে বলা হয় ট্রেন টেস্ট স্প্লিট। হ্যাঁ, এবং এই যে এখানে হচ্ছে ইউজ ফর ট্রেনিং, ইউজ ফর টেস্টিং, এন্ড এইটার উপরেই পুরো এমএল মডেলটা দাঁড়ানো। তো এই যে এই ট্রেন টেস্ট স্প্লিটের জন্য আমাদের হচ্ছে আবার কিছু কল করা, কিছু হচ্ছে যে ফাংশন বা কিছু লাইব্রেরি কল করা দরকার হয়, সেটাই এখন আমরা করব। হ্যাঁ, সেটা করার জন্য আমরা হচ্ছে সাইকিট লার্ন থেকে, সাইকিট লার্ন হচ্ছে যে মেশিন লার্নিং এর জন্য সাইকিট লার্নটা বেশ মানে পপুলার একটা লাইব্রেরির মতো বলা যায়। তো ওইখান থেকে হচ্ছে আমরা ট্রেন টেস্ট স্প্লিটের জন্য যেই ফাংশন গুলো দরকার সেগুলি হচ্ছে আমরা এখন কল করে বা ইম্পোর্ট করে হচ্ছে নিয়ে আসবো। ওকে, সো আমাদের হচ্ছে ওই আগের ইয়েগুলো এখন গেল। এখন হচ্ছে আমরা সাইকিট লার্নকে হচ্ছে জেনারেলি এসকে লার্ন হিসেবে ইউজ করা হয়, মানে কনভেনশনটা কি এরকম। তো সাইকিট লার্ন হাইফেন মানে ফ্রম সাইকিট লার্ন মডেল সিলেকশন, সাইকিট লার্ন থেকে আমি যেহেতু নিয়ে আসতেছি এই জন্য ফ্রম এসকে লার্ন মডেল সিলেকশন তুমি হচ্ছে আমাকে ট্রেন টেস্ট স্প্লিট এই পার্টটা ইম্পোর্ট করে এখানে নিয়ে আসবা। ইম্পোর্ট স্প্লিট। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এটা কিন্তু নট অনলি ফর লজিস্টিক রিগ্রেশন, আমাদের অন্য কোনো মডেলের জন্য যদি ট্রেন টেস্ট স্প্লিটের দরকার হয়ে থাকে তখনও কিন্তু আমাদের এই ট্রেন টেস্ট স্প্লিটের ব্যাপারটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা
লজিস্টিক রিগ্রেশন যেহেতু আজকে ইউজ করবো, সো আমরা লজিস্টিক রিগ্রেশনটা একটু ফলো করে দিই। আমরিনা, ইয়েস স্যার। আপনি শুনতেছো? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। হ্যালো। হ্যালো। আমরিনা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আজকে এ পর্যন্ত রাখো তুমি। ওকে স্যার, 30 মিনিট হয়ে গেছে তো। ঠিক আছে স্যার। তাহলে স্যার আমাদের তো আজকে মোটামুটি লাইব্রেরি ইম্পোর্ট পর্যন্ত হলো। আমাদের হচ্ছে যে আর দুটা লাইন ছিল আই গেস, ওই লজিস্টিক রিগ্রেশনের কল করার ব্যাপারটা। আরেকটা হচ্ছে যে আমরা লাস্টে যেহেতু পারফরমেন্সটা দেখার ট্রাই করবো, এই জন্য অ্যাকুরেসি স্কোর আর কনফিউশন ম্যাট্রিক্সটা কল করা। সো ওটা, এই দুটা মানে শেষ হলে আমাদের লাইব্রেরি ইম্পোর্টের পার্টটা শেষ। তারপর হচ্ছে যে নেক্সট সেশনে আমরা ডেটা সেটটা কল করে ওটা রিড করা থেকে হচ্ছে যে স্টার্ট করতে পারি। ঠিক আছে তাহলে আমরিনা, থ্যাংক ইউ আজকের জন্য। ওকে স্যার, তুমি চলে ঠিক যেতে আছে পারো। স্যার। ঠিক আছে। ওকে, কারো কোনো প্রবলেম হলে হচ্ছে আমাকে ইমেইলে মেসেজ করে রাখতে পারো। আই ট্রাই টু রিপ্লাই। ওকে, ঠিক আছে। ওকে স্যার, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। লিভ ঠিক আছে আমরিনা, থ্যাংক ওকে স্যার, আসসালামু আলাইকুম। ইউ। আমি একটু পরে কথা বলতেছি। ঠিক আছে, যে ইলেকট্রাল যে ইয়ারটা দেখানো হলো ওটা এই ফাইলটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে গোল সিকিং এর যেটা দেখানো হলো, গোল সিকিং এর এই ফাইলটা দেন হচ্ছে লোন ক্যালকুলেশন নিয়ে একটা ফাইল ছিল, দুটা ফাইল, ওই দুটা ফাইল এখানে দেওয়া আছে। তোমরা এখানে মানে দেখতে পারবে কিভাবে এটা ক্যালকুলেশন হয়েছে। হোয়াট ইভ অ্যানালিসিস যে এক্সেল ফাইল, এটা যেটা দেখানো হলো চ্যাপ্টার, ওইটা দেওয়া আছে জায়গায়। সিআর দেখতেছো? সিআর জি স্যার। যে ক্লাস পিপিটিতে আজকে চ্যাপ্টার 8টা দেওয়া আছে, আর তোমাদের যে আজকে যে সেশনটা দেখানো হলো সেটার যে ফাইল, এই ফাইলগুলো এখানে দেওয়া আছে। আর অনলাইন ফাইল নামে কিছু ফাইল দেওয়া আছে চ্যাপ্টার 8 এর, এগুলো দেখতে পারো। ফাইল নেমটা চেঞ্জ করতে হবে মনে হয়। এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টের মধ্যে যে লিনিয়ার প্রোগ্রামিং এর যে ইয়াটা, এটা দেওয়া আছে। এটা তোমাদের জন্য 2 উইকস টাইম থাকবে। একটা রিডিং ম্যাটেরিয়াল দেওয়া আছে RM4 নামে। ইয়ে করো, অ্যাটেন্ডেন্স নিতে গেলে মনে আরো কিছু সময় লাগবে। অ্যাটেন্ডেন্স ইয়াটা পার্টিসিপেন্ট লিস্টের স্ক্রিনশট নাও। সো তোমাদের একটু আগে তাহলে ছেড়ে দেওয়া যাবে। গ্রুপ লিস্টের কি অবস্থা? তোমাদের গ্রুপ লিস্ট কনফার্ম হয়েছে? সিআর সিআর শুনতেছো? জি স্যার। গ্রুপ লিস্ট কনফার্ম হয়েছে? জি হ্যাঁ স্যার। স্যার। কি তোমাদের কি হয়েছে? তোমরা ইদানিং ইয়ে করতেছো মনে হচ্ছে একটু কমিউনিকেশনের ক্ষেত্রে একটু ইয়ে করতেছো দেখা যাচ্ছে আর কি।
তো গ্রুপ লিস্টটা তোমাদের সাথে পরে কথা বলবো। আর তাহলে ওই পার্টিসিপেন্ট লিস্টের একটা স্ক্রিনশট নাও, না হলে বলো। আচ্ছা স্যার।